রাইট। আচ্ছা, আমরা হচ্ছে আজকে দেখবো আমাদের ৩ নাম্বার এক্সপেরিমেন্ট, সেটা হচ্ছে টেস্ট অফ ডিরেক্ট কম্প্রেসিভ এন্ড টেনসাইল স্ট্রেংথ অফ দ্য সিমেন্ট মর্টার। আচ্ছা, প্রথমেই আমরা যেই জিনিসটা নিয়ে টেস্ট করব সেই জিনিসটা সম্পর্কে আমরা আগে একটু ধারণা নিয়ে নিই। জিনিসটা কি আমাদের আজকে টেস্টের মেইন জিনিসটা কি? এতদিন পর্যন্ত এই যে এক্সপেরিমেন্ট 1, এক্সপেরিমেন্ট 2 আমরা শুধু কি নিয়ে টেস্ট করেছিলাম মেইনলি? শুধু সিমেন্ট। এখানে কি আসতেছে? সিমেন্ট মর্টার। সিমেন্ট মর্টার কি জিনিস জানি? আচ্ছা, কেউ কি জানি? সিমেন্টের সাথে অ্যাগ্রিগেট মিশালে যেটা হয়, সিমেন্টের সাথে যদি অ্যাগ্রিগেট মিশায় স্যান্ড মিশান তাহলে ওটা তো হয়ে যাচ্ছে কংক্রিট। সিমেন্ট মর্টারটা কোনটা? স্যান্ড ফাইন অ্যাগ্রিগেট স্যার। সিমেন্টের সাথে আমরা শুধু ন্যাচারাল সিলিকা স্যান্ড যখন মিশাবো তখন হচ্ছে আমাদের তৈরি হচ্ছে কি সিমেন্ট মর্টার। তাহলে আমরা একটু দেখে নিই আসলে সিমেন্ট মর্টার জিনিসটা কি, কি জিনিস আসলে। আচ্ছা, সিমেন্ট মর্টার এই যে দেখা যাচ্ছে ডান সাইডের ছবিটাতে। আচ্ছা, এখন বলেন সিমেন্ট মর্টার এই যে আমরা চিনতেছি, সিমেন্ট মর্টার কি আসলে আমার হচ্ছে সিমেন্ট আর স্যান্ডের একটা মিশ্রণ, সেটাকেই হচ্ছে আমরা বলতেছি কি সিমেন্ট মর্টার, তাই না? সিমেন্ট, স্যান্ড আর ওয়াটার দিয়ে এই মিশ্রণটা তৈরি করা হচ্ছে। এখন আমার কথা হচ্ছে এই সিমেন্ট মর্টারটা আসলে কি কাজে ইউজ করা হইতেছে বলেন তো এই ছবিটা দেখে। স্যার ব্রিককে সেট করার জন্য স্যার। হ্যাঁ, তো এখানে সিমেন্ট মর্টারটা আসলে কি কাজ করতেছে? স্যার আমাদেরকে স্ট্রেংথ দিতেছে স্যার, মানে সেট করতেছে, মানে আটকায় রাখতেছে একটা ব্রিক আরেকটা ব্রিকের সাথে। হ্যাঁ, বাইন্ডিং binding প্রপার্টি করতে- হিসেবে কাজ করতেছে, তাই না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা সিমেন্ট মর্টার তাহলে আর কোন কোন জায়গায় ইউজ করতে পারি বলেন তো আপনারা? আমরা হচ্ছে ব্রিক গুলার মাঝখানে মাঝখানে দিয়ে যখন আমরা মেসোনারি ওয়াল বানাচ্ছি তখন কি করতেছি? সিমেন্ট মর্টারটা ইউজ করতেছি, তাই না? ব্রিক গুলাকে হোল্ড করে ধরে রাখার জন্য, তাই না? একটা ব্রিকের সাথে আরেকটা ব্রিকের যাতে বাইন্ডিং প্রপার্টিটা থাকে। তারপর কি আমরা যখন কোথাও সে ফর সাপোজ আমরা একটা ওয়ালে টাইলস করব, সেই ক্ষেত্রে কি করা হয়? টাইলস গুলা যাতে ওয়ালে হোল্ড করে থাকতে পারে সেজন্য আমরা কি ইউজ করতেছি? সিমেন্ট মর্টার। জানি এগুলা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আজকে যে জি জিনিসটা স্যার। টেস্ট স্যার করব, আরেকবার একটু বলতো স্যার। আচ্ছা, আমরা যে টাইলস ইউজ করি, সে ফর সাপোজ আপনি একটা ওয়ালের মধ্যে টাইলস করবেন। ঠিক আছে? সো ওয়ালের সাথে টাইলসটা যখন আমরা সেট করতেছি, সেট করার জন্য আমরা কোন জিনিসটা ইউজ করতেছি? সিমেন্ট মর্টার, তাই না? সিমেন্ট মর্টার দিয়েই তো আমরা ওয়ালের সাথে জি স্যার, সেট সিমেন্ট করতেছি মর্টার। টাইলস গুলা, তাই না? সো এগুলো হচ্ছে মেইনলি সিমেন্ট মর্টারের কাজ। তারপরে হচ্ছে আমরা ওয়াল যে প্লাস্টারিং করতেছি, ইনসাইড ওয়াল বলেন, আউটসাইড ওয়াল বলেন। যদিও ২ টার ডিফারেন্ট থিকনেস ইউজ করা হয় ইনসাইড আর আউটসাইড এ। সো এই প্রত্যেকটা ক্ষেত্রে মেইনলি হচ্ছে আমরা সিমেন্ট মর্টার ইউজ করতেছি। আচ্ছা, আজকের আমাদের এক্সপেরিমেন্ট টেস্ট এখানে দেওয়া আছে, যদিও কম্প্রেসিভ স্ট্রেংথ আর টেনসাইল স্ট্রেংথ, বাট আমরা ল্যাবে এই টেস্টটা যদি কন্ডাক্ট করতাম আমরা মেইনলি হচ্ছে শুধুমাত্র কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্টই করতাম। ঠিক আছে? সো আমরা তাহলে শুরু করি আমাদের টেস্টে। সো অন্যান্য সমস্ত আ ইয়ার মতোই মানে হচ্ছে এক্সপেরিমেন্ট গুলোর মতো এটারও এই এক্সপেরিমেন্টের একটা অবজেক্টিভ আছে। সেই অবজেক্টিভটা হচ্ছে কি আমরা কি এক্সপেরিমেন্ট করব আজকে আমরা শুধুমাত্র দেখব হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ অফ দ্য সিমেন্ট মর্টার। ঠিক আছে? আর আমরা যে সিমেন্ট মর্টারের যে কম্প্রেসিভ স্ট্রেংথ দেখব, আমরা যে কিউব গুলো বানাবো সেগুলো কত ইঞ্চি? ২ ইঞ্চি কিউব। ঠিক আছে? ২ ইঞ্চি কিউব স্পেসিমেন নিয়ে। দ্যাট মিনস আমাদের কিউবের প্রত্যেকটা ধার কত হবে? আমাদের ২ ইঞ্চি করে কিউব গুলার। ঠিক আছে? এই যে আমাদের কিউবগুলার প্রত্যেকটা ধার ২ ইঞ্চি, ২ ইঞ্চি করে। ঠিক আছে? তাহলে এটার এরিয়া কত আসবে এই টপ সারফেস এর বলেন তো? 4 ইঞ্চি স্যার। 4 ইঞ্চি স্কয়ার, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এই কিউবগুলো আমরা আজকে বানিয়ে তারপরে হচ্ছে আমরা কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করব। আচ্ছা, এখন দেখেন এখন হচ্ছে আমরা ইন্ট্রোডাকশনে দেখতেছি যে দ্য মেকানিক্যাল স্ট্রেংথ অফ হার্ডেন্ড সিমেন্ট ইজ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট প্রপার্টি ফর ইটস স্ট্রাকচারাল ইউজ। আচ্ছা, এখন দেখেন এই যে হার্ডেন্ড সিমেন্টের যে মানে স্ট্রেংথ, এটা কিন্তু খুব বেশি ইম্পোর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আমাদের স্ট্রাকচারাল ইউজের জন্য। কারণ কি? যদি আমাদের এটা যথেষ্ট স্ট্রেংথ যদি না হয় তাহলে কি হবে? এই জিনিসগুলো কিন্তু হোল্ড করে ধরে রাখতে পারবে না, তাই তো? আমরা যেই সিমেন্ট মোর্টার যেই পারপাসে ইউজ করব সেই পারপাস গুলো আমাদের ফুলফিল হবে না। তাই তো? সেইজন্য আমাদের মেইনলি স্ট্রেংথ গুলা টেস্ট করাটা খুবই ইম্পোর্টেন্ট। আচ্ছা, আ আর একটা বিষয় হচ্ছে আমরা কেন এই সিমেন্ট মর্টার নিচ্ছি? আমরা কেন শুধুমাত্র সিমেন্ট ইউজ করতে পারতেছি না? বলতে পারবেন কেউ? সে ফর সাপোজ আপনি আ ব্রিক গুলার মাঝখানে দেখেন সিমেন্টটাই কিন্তু মেইনলি বাইন্ডিং প্রপার্টি হিসেবে কাজ করতেছে। কিন্তু আমরা সিমেন্টের সাথে কেন স্যান্ডটা দিচ্ছি?
এটার রিজনটা হচ্ছে শ্রিঙ্কেজ ক্র্যাক এখানে একটা ফর্ম হয়। শ্রিঙ্কেজ ক্র্যাক ইজ ফর্মড ইন ড্রাইং সিমেন্ট পেস্ট। সিমেন্ট আমরা যদি শুধুমাত্র সিমেন্ট পেস্টটা দেই তাহলে দেখা যাবে কি সিমেন্ট পেস্টটা যখন ড্রাই হয়ে যাচ্ছে তখন এটার মধ্যে এক রকমের শ্রিঙ্কেজ ক্র্যাক তৈরি হবে। শ্রিঙ্কেজ মানে কি? শ্রিঙ্কেজ তো বুঝেন। যখন এটা সংকুচিত হয়ে যাবে, এটা যখন ড্রাই হয়ে যাবে তখন এটার মধ্যে এক রকমের ক্র্যাক তৈরি হয়। সেইজন্য কি? এইজন্য আমাদের এই টেস্টটা প্রপারলি মানে এই যে আমরা যে কম্প্রেসিভ টেস্টটা করব সেটা প্রপারলি ক্যারি আউট করা যায় না শুধুমাত্র সিমেন্ট পেস্টের জন্য। কারণ কি? একটা জিনিসে আপনার অলরেডি ক্র্যাক তৈরি হয়ে গেছে। ওইখান থেকে আপনি কম্প্রেশন টেস্ট করে মানে টেস্ট করে কি আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে কতটুকু পর্যন্ত নিতে পারবে? কারণ আপনার অলরেডি ক্র্যাক হয়ে গিয়েছে। সো আমরা চাই স্পেসিমেনটা এরকম যাতে এখানে কোন ধরনের আগে থেকে যাতে ক্র্যাক তৈরি না হয়। মানে এটা ড্রাই আউট হয়ে যাওয়ার পরেও, এটা হার্ডেন হয়ে যাওয়ার পরেও যাতে কোন রকমের সারফেস এ কোন রকমের ক্র্যাক তৈরি না হয়। এইজন্যই আমরা সিমেন্টের সাথে মেইনলি স্যান্ড ইউস করতেছি। ঠিক আছে? স্যার এটা কি ধরনের ক্র্যাক স্যার? আ কি ধরনের ক্র্যাক বলতে সে ফর এটা আসলে মানে ডিপেন্ড করতেছে। আ মানে আপনি কি ডায়াগোনাল ক্র্যাক বা ট্রান্সভার্স ক্র্যাক এরকম কিছু বুঝাচ্ছেন? জি, জি স্যার, মানে এটা কি টাইপের ক্র্যাক? মানে ধরেন স্যার, মানে শ্রিঙ্কেজ ক্র্যাক মানে কি নরমাল ফাটল? মানে জাস্ট হ্যাঁ, আগে থেকে ফেটে হ্যাঁ, যায় আপনি এরকম সে ফর কিছু? সাপোজ একটা স্পেসিমেন বানিয়েছেন শুধুমাত্র সিমেন্ট দিয়ে দেখা যাবে যে সেখানে কিছু রকমের ফাটল দেখা যাবে। কিন্তু আমরা যখন কম্প্রেসিভ টেস্ট করব আমরা চাই না আমাদের সারফেস এ কোন রকমের ফাটল থাকুক। কারণ কি? যদি ফাটল থাকে আমরা কম্প্রেসিভ টেস্ট করে আমরা বুঝতে পারব না। ঠিক আছে? সো পুরোপুরি একটা স্মুথ সারফেস আমরা ক্রিয়েট করব। দেন তারপরে কি আমরা যখন কম্প্রেসিভ টেস্ট করব এরপরে জিনিসটার মধ্যে টিউব গুলোর মধ্যে ফাটল তৈরি হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, এখন জি আমরা স্যার। আমরা এই যে সিমেন্ট মর্টার গুলা নিয়ে কাজ করব, এই টেস্টে আপনারা যদি ল্যাবে টেস্ট করতেন, তাহলে আপনাদের ১ম দিন হচ্ছে আপনারা ল্যাবে কাজ করতেন। ল্যাবে কাজ করে এই প্রত্যেকটা কিউব গুলা বানাতেন আপনারা। ঠিক আছে? প্রত্যেকটা গ্রুপ ৩ টা করে কিউব বানাতেন। এরপরে কিউব বানানোর ২৪ ঘন্টা পরে বা ১ দিন পরে যেটাকে বলি, সেটা হচ্ছে আপনার আবার ল্যাবে যেতে হতো। ল্যাবে গিয়ে জিনিসগুলাকে এই যে কিউব গুলা বানিয়েছেন, প্রত্যেক গ্রুপ ৩ টা করে কিউব, ৩ টা কিউব তারা আ কিউরিং করে দিয়ে আসতো। কিউরিং মানে তো বুঝেন ওয়াটার পন্ডিং। এরপরে যেটা করত, এরপরে আবার ৩ দিন পরে তারা ল্যাবে যেত। ৩ দিন পরে গিয়ে তারা এটার কম্প্রেশন টেস্ট করত। তারপরে হচ্ছে আবার আ ৩ দিন ৩ দিন এরপরে হচ্ছে ৭ দিন পরে আবার টেস্ট করত। আর হচ্ছে ২৮ দিন পরে। ঠিক আছে? দ্যাট মিনস আমাদের এই ল্যাবটা যদি আমরা আ মানে এক্সপেরিমেন্টটা যদি আমরা ল্যাবে করতাম তাহলে কি হতো? তাহলে আমাদের এই ল্যাবের এক্সাক্ট ডাটা গুলা পেতে আমাদের অলমোস্ট 28 ডেজ এর মতো লেগে যেত। ঠিক আছে? সো বাট আমরা আজকে যেহেতু আমরা এখানে অনলাইনে করতেছি, সো আমরা ডাটা গুলো আজকেই আপনাদের প্রোভাইড করে দিব। সো আপনারা এই ল্যাবের রিপোর্টটা নেক্সট উইক এর মধ্যেই জমা দিতে পারবেন। ঠিক আছে? বাট নরমালি যদি আপনারা হাতে কলমে করতেন তাহলে দেখা যেত যে আপনাদের অনেক লঙ্গার ডিউরেশন ধরে আপনাদের ডাটা নিতে হচ্ছে। ঠিক আছে? ডাটা নিয়ে দেখা যেত যে এই ২৮ দিন পরে তারপরে আপনারা ল্যাব রিপোর্টটা সাবমিট করতে পারতেন। এর আগে আপনারা ডাটা পেতেন না। বুঝতে পেরেছি বিষয়টা? এই ল্যাবের? আচ্ছা, এখন বিষয় হচ্ছে অ্যা এখন আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে, এই যে আমরা কিউরিং মাত্র একটা টার্ম আমি আপনাদেরকে মেনশন করলাম সেটা হচ্ছে কিউরিং। এই যে কি বললাম? আমরা কিউরিং করতেছি কত দিনের জন্য? ৩ দিন, ৭ দিন আর হচ্ছে ২৮ দিন, তাই না? এখন আমার কথা হচ্ছে এই কিউরিং আমরা আসলে কিউরিং করার মেইন পারপাস টা কি আমাদের? কিউরিং মানে কি জানি আমরা? কিউরিং কি বুঝায় কিউরিং বলতে? কিউরিং বলতে আসলে কি বুঝি আমরা কি জানি? না স্যার। না না স্যার। স্যার। আচ্ছা, যদি না জানি তো আমাকে তো বলবেন। আমি মানে একটা টার্ম ইউস করেই যাচ্ছি, আপনারা জানেনই না এই টার্মটা কি। তাহলে আমি কিভাবে বুঝাবো? এরপরে যখন আপনাদের সিপিতে জিজ্ঞাসা করব তখন তো আপনারা বুঝবেনও না যে আপনাদের কি জিজ্ঞাসা করা হইতেছে। এই ছবিটা দেখে কি আমরা কিছু বুঝতেছি? কি করা হইছে এখানে? পানি দিয়ে পানি রাখা দিয়ে হয়েছে রাখা স্যার। হয়েছে। হ্যাঁ, দেখবেন কি যে সে ফর সাপোজ আপনার হচ্ছে এরকম যে আ মানে হচ্ছে কাস্টিং এর যে কাজগুলা হয় বা হচ্ছে আপনার সিমেন্ট মর্টার দিয়ে যখন প্লাস্টার করা হয় দেখবেন কি এগুলোকে বা পানি দিয়ে ডুবিয়ে রাখা হয়। কারণ কি? নিশ্চয়ই কোনো একটা পারপাস আছে। না হলে তো শুধু এত পানি ওয়েস্ট করে তো স্যার মানে হিট দূর করার জন্য স্যার, আর হ্যাঁ, স্ট্রেংথটা বাড়ানোর আমার জন্য। যাতে এক্সেসিভ এই যে আমাদের আ হাইড্রেশন যে হচ্ছে, এই হাইড্রেশন এর দ্বারা যে হিটটা হবে এটা যাতে এক্সেসিভ হিট প্রোডিউস হতে না পারে এইজন্য মেইনলি কিউরিং করতেছি। ঠিক আছে? সো আমাদের এই যে পানি দ্বারা যে আমরা চুবিয়ে রাখতেছি জিনিসগুলোকে সেটাকে আমরা বলতেছি মেইনলি কি কিউরিং। ঠিক আছে? সো এই কিউরিংটা আমাদের এক্সেসিভ হিট যাতে প্রোডিউস না হয় সেইজন্য আমরা
করতেছি। আর হচ্ছে আমাদের যে এই যে আমরা যে এই সিমেন্ট মর্টার যেটা বানাচ্ছি সেটার মধ্যে যে আমরা ওয়াটারের যে মিক্সচার ওয়াটার, সিমেন্ট আর স্যান্ড দিয়ে যে মিক্সচারটা তৈরি করতেছি, সো সেইটা থেকে যাতে ওয়াটার যাতে লস না হয় সেইজন্যই আমরা হচ্ছে কিউরিং করতেছি। তার মানে হচ্ছে কিউরিং এর মেইনলি হচ্ছে পারপাস কি? আমরা এই যে হাইড্রেশন এর ফলে যে হিটটা উৎপন্ন হচ্ছে সেই হিটটাকে আমরা এক্সেসিভ হতে দিচ্ছি না। আমরা সেই হিটটাকে অলওয়েজ মিনিমাম হিট মানে মিনিমাম যাতে থাকে সেইজন্যই আমরা মেইনলি কিউরিং করতেছি আর হচ্ছে প্রিভেন্ট ওয়াটার লস। ঠিক আছে? স্যার বুঝতে পারলাম না স্যার, একদম একটু স্যার। কোন অংশটা বুঝেন নাই? মানে স্যার এই যে কিউরিং মানে পানিতে ভিজায় রাখতেছি কি জন্য স্যার, মানে এটা আর কি মানে আচ্ছা, হাইড্রোলিক এর কারণে কি এটা কি পানি পানি মানে পানি হাইড্রেশনের কারণে কি একটা হিট উৎপন্ন হবে ওখানে? হাইড্রেশনটা আসলে কি হচ্ছে? আপনার সিমেন্টের সাথে এই যে আমরা যখন সিমেন্ট মর্টারটা তৈরি করতেছি, সিমেন্ট, স্যান্ড আর ওয়াটার দিয়ে তখন কি হয় আসলে মেইনলি? তখন একটা রিঅ্যাকশন তৈরি হয় না? জি তখন স্যার। রিঅ্যাকশন হয়ে যে CH3 জেল উৎপন্ন হয় সেটাকে আমরা বলতেছি যে এই যে হাইড্রেশন হচ্ছে, এই হাইড্রেশনের ফলে একরকমের হিট উৎপন্ন হচ্ছে। সো এই হিটটা যাতে এক্সেসিভ হিট তৈরি হতে না পারে সেজন্য আমরা মেইনলি কিউরিং করে দিচ্ছি। আর এই যে আমরা ওয়াটারটা ইউজ করেছি সিমেন্ট মর্টার বানানোর জন্য, এই ওয়াটার যাতে লস হয়ে না যায়, ঠিক আছে? এজন্য আমরা মেইনলি কিউরিং করতেছি। বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা। এখন হচ্ছে আগের টেস্ট স্যার গুলার তাহলে মতো কি কিউরিং বলতে স্যার যে কিউরিং বলতে আমরা আসলে কি বুঝি? কিউরিং বলতে এই যে আপনাদের একটা মাত্রচিত্র দেখালাম, এই যে আপনার হচ্ছে বলতে পারেন যে হচ্ছে পন্ডিং করা। ঠিক আছে? আমরা একটা সিমেন্ট মর্টার বানিয়েছি, বানানোর পরে এটা পানিতে চুবিয়ে রাখছি। সেই প্রসেসটাকে আমরা বলতেছি কিউরিং। ঠিক আছে? জি পানিতে স্যার। চুবানো বা পানিতে ভিজানো এই জিনিসগুলোকে আমরা মেইনলি কিউরিং বলতেছি। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা। জি স্যার, বুঝতে পারছি। এখন হচ্ছে ঠিক আমাদের ঠিক আগের যে এক্সপেরিমেন্ট গুলা করেছি আমরা কোন স্ট্যান্ডার্ড ফলো করেছিলাম? ASTM স্ট্যান্ডার্ড। ঠিক এএসটিএম আছে? স্যার। ঠিক আছে? সো এইখানেও আমরা সেম ASTM এর আমরা স্পেসিফিকেশন নাম্বার C1109 এটা ফলো করব আমরা এই কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্টের জন্য। ঠিক আছে? সো এইখানে ASTM আমাদের একটা মানে টেবিল দিয়ে দিচ্ছে। সেটা হচ্ছে এই টেবিলটা হচ্ছে মেইনলি ওপিসি র জন্য। ওপিসি মানে কি জানেন? স্যার অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। হ্যাঁ, অর্ডিনারি পোর্টল্যান্ড অর্ডিনারি সিমেন্ট। পোর্টল্যান্ড সিমেন্ট। হ্যাঁ, এই টেবিলটা কিন্তু আপনার হচ্ছে সিমেন্টের ভ্যারিয়েশনের সাথে, সাথে টেবিলের মানগুলোটাও কিছুটা চেঞ্জ হবে। ঠিক আছে? সো এখানে ASTM আমাদেরকে বলতেছে যে একটা প্রবাবল কম্প্রেসিভ স্ট্রেংথ অফ সিমেন্ট মর্টার। আমরা যে সিমেন্ট মর্টার বানাচ্ছি, সিমেন্ট মর্টার গুলার একটা কম্প্রেসিভ স্ট্রেংথ মিনিমাম কত হবে, কতদিন পর, পর সেই জিনিসটা বলতেছি। আমরা ১ম এ কি বলেছিলাম? আমরা যে টেস্টটা করতেছি, এই যে টেস্টটা এখানে যে কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করব, আমরা কয়দিন পর, পর আমরা ওই মানে রিডিং নিব। এখানে বলেছি না? কয়দিন পর, পর গিয়ে ল্যাবে গিয়ে আমরা কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্টটা করব। আমরা ৩ টা কিউব বানিয়েছি। ১ম কিউবটা ৩ দিন পরে গিয়ে কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করব। এরপরেরটা ৭ দিন, এরপরেরটা ২৮ দিন পরে বলেছি না মাত্র? সো এই জিনিসটাই আমাদেরকে ASTM বলে দিচ্ছে যে আমরা ৩ দিন পরে যদি আমরা ল্যাবে যাই, ল্যাবে গিয়ে যখন কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করব তাহলে আমাদের মিনিমাম ১৮০০ PSI হতেই হবে। ঠিক আছে? আমরা যে কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্টের যে ভ্যালুটা পাবো সেটা মিনিমাম ১৮০০ হবে। এর বেশিও হইতে পারে। বাট এর কম যাতে না হয়। বুঝতে পেরেছি? একইভাবে ৭ দিনের জন্য আমাদের মিনিমাম ২৮০০ হতে হবে। ঠিক আছে? এর কম হলে হবে না। তাহলে আমাদের ASTM এর রেগুলেশন ফলো করে নাই বুঝতে হবে। যদি আমাদের এখানে ১৮০০ আমরা ল্যাবে যেই টেস্টটা কন্ডাক্ট করেছি সেই টেস্টের ভ্যালু যদি কম্প্রেসিভ স্ট্রেংথ এর টেস্টের ভ্যালু যদি আমাদের ১৬০০ চলে আসে তাহলে কি বুঝতে হবে? আমাদের আমাদের কি ASTM এর যে রিকোয়ারমেন্ট সেটা কি ফুলফিল করতেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, সেটা ফুলফিল করা নাই। তার মানে ASTM এর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের ১৮০০ বা তার বেশি হইতে হবে। একইভাবে ৭ দিনের জন্য ২৮০০ বা তার বেশি হতে হবে। একইভাবে ২৮ দিনের জন্য ৪০০০ বা তার বেশি হতে হবে। এখন দেখেন এখানে একটা জিনিস খুব বেশি লক্ষণীয়। দেখেন এই যে এজ দ্যাট মিনস সময় ইন ডেজ সময়ের সাথে, সাথে দিন যতই যেতে থাকবে এই কম্প্রেসিভ স্ট্রেংথ টা ততই বাড়তে থাকবে। কারণটা কি? দেখেন ৩ দিনে কম্প্রেসিভ স্ট্রেংথ যত ছিল, একইভাবে ৭ দিনের জন্য আরো বেড়েছে। একইভাবে ২৮ দিনের জন্য আরো বেড়েছে। কারণটা কি? আসলে মানে দিনের সাথে, সাথে হার্ডনেস এরকম এর জন্য? না, এটার মেইন রিজন হচ্ছে এই যে আপনার হচ্ছে দিন যত যাবে মানে যতদিন ধরে আমরা এটাকে কিউরিং করব, এটার কম্প্রেসিভ স্ট্রেংথ তত বেশি বাড়তেছে। কারণটাই কি? কারণ হচ্ছে মেইন কারণটা হচ্ছে আ এখানে হচ্ছে যে আপনার সে যখন কিউরিং করা হচ্ছে সে তখন হাইড্রেশন হওয়ার জন্য একটা লঙ্গার টাইম পাচ্ছে। ঠিক আছে? এই যে হাইড্রেশন হচ্ছে এই যে এখানে সিমেন্ট আর
ওয়াটারের সাথে বিক্রিয়া হয়ে আপনার হচ্ছে সিএসএ জেল উৎপন্ন হচ্ছে। এই সিএসএ জেল যত বেশি প্রোডিউস হবে তত বেশি কি হবে? তত বেশি সেই সিমেন্ট মর্টারটা তত বেশি স্ট্রং হবে। তত বেশি স্ট্রং হওয়া মানে কি? সেখানে আমরা কম্প্রেসিভ স্ট্রেংথ এর যে ভ্যালুটা পাবো সেটা তত বেশি হাই হবে। ঠিক আছে? আর আমাদের যত বেশি স্ট্রং হবে সিমেন্ট মর্টারটা তত কি? এটা ডিউরেবল হবে নাকি ডিউরেবল হবে না? ডিউরেবল হবে। অবশ্যই ডিউরেবল হবে। ঠিক আছে? সো বুঝা গেছে বিষয়টা? স্যার ব্র্যাকেটের স্যার ভ্যালু গুলা কিসের স্যার? আচ্ছা, এই ব্র্যাকেটের ভ্যালু গুলা হচ্ছে এগুলা হচ্ছে এমপি এর ভ্যালু মানে হচ্ছে মেগাপ্যাসকেল এর। আর এই 1800 এগুলো হচ্ছে পিএসআই এর। ঠিক আছে? বুঝা গেছে? আচ্ছা, এখন আপনাদের কাছে আমার একটা কোশ্চেন হচ্ছে যে এই যে দেখেন আমরা বলতেছি কি এই ৩ দিন, ৭ দিন, ২৮ দিন এরকম যত দিন যাচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ ও তত করে বাড়তেছে। তাহলে আমরা কেন ২৮ দিনে এসেই স্টাক হয়ে গেলাম? কেন এর বেশি গেলাম না বলেন তো? কেন শুধু ২৮ দিন পর্যন্তই গেলাম না? কেন আমরা ২৮ দিনের বেশি গেলাম না? ২৮ দিনের বেশি যদি আমরা এই যে ল্যাবে যে টেস্টটা কন্ডাক্ট করব, এই যে ল্যাবে যে টেস্টটা কন্ডাক্ট করতেছি আমরা কি বলছি? ৩ দিন কিউরিং এর পরে আমরা একটা কিউব টেস্ট করব। এরপরে আরেকটা কিউব আমরা ৭ দিন কিউরিং এর পরে, আরেকটা কিউব ২৮ দিন পরে। কেন আমরা ২৮ দিনই চুজ করছি? কেন আমরা ২৮ দিনের বেশি যাই নাই? কেন আমরা ৪০ দিন যাই নাই, ৫০ দিন যাই নাই, ৬০ দিন যাই নাই? কেন? স্যার এখানে কি ম্যাক্সিমাম হার্ডনেস অ্যাচিভ করে সিমেন্টটা 28 দিনে? হ্যাঁ, জিনিসটা অনেকটা এরকমই। আসলে কি দেখা যাচ্ছে যে এটা মানে এক্সপেরিমেন্টালি দেখা যায় যে এই যে ২৮ দিন সময়ের পরে দেখা যায় যে এই যে আপনার যে রিঅ্যাকশনটা যেটা সিএসএ জেল উৎপন্ন হচ্ছে এই রিঅ্যাকশনে অলমোস্ট আপনার 80% বা 82% এর মতো অলমোস্ট কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে? সে তত বেশি মানে আ আ তত বেশি মানে সে এই সিএসএ জেলটা উৎপন্ন করে ফেলে। এর পরবর্তী স্টেজ গুলাতে দেখা যায় সে ফর সাপোজ আপনি এর পরবর্তীতে 1% স্ট্রেংথ অর্জন করার জন্য তাকে দেখা যাচ্ছে যে আরো ২ মাস মানে কিউরিং করে রাখতে হবে। এরপরে আরো সে ফর সাপোজ ১ থেকে ২% মানে স্ট্রেংথ ইনক্রিজ করার জন্য তাকে আরো ১ বছর ধরে ওয়েট করতে হবে। সো তার মানে কি আমরা যদি ২৮ দিনের পরে যদি আরো স্ট্রেংথ অর্জন করতে যাই, দেখেন ২৮ দিনে কিন্তু আমাদের মেক্সিমাম স্ট্রেংথই অর্জন হয়ে যাচ্ছে। এজন্যই আমরা মেইনলি ২৮ দিন ইভেন কনস্ট্রাকশন সাইটে ২৮ দিন হিসেবে কাউন্ট ডাউন করে। ঠিক আছে? মেক্সিমাম কেসে। ঠিক আছে? কারণ কি ২৮ দিনের পরে আমরা যদি ২৮ দিনের পরে অনেক দিন গেলে দেখা যাচ্ছে ২৮ দিনের পরে আমরা ১ মাস অথবা ২ মাস গেলে তারপরে সে ১% অথবা ২% ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে? সো আমরা এজন্য যেহেতু আমাদের কনস্ট্রাকশন পিরিয়ড এর কিছু রেস্ট্রিকশন থাকে, কনস্ট্রাকশন পিরিয়ড বেশি ডিলেও করা যাবে না আমাদের। মিনিমাম টাইম এর মধ্যে প্রজেক্ট হ্যান্ড ওভার করতে হবে। সেজন্য দেখা যায় যে অনেক সময় ২৮ দিনই আমরা এই জিনিসটা মেক্সিমাম যেহেতু স্ট্রেংথ সে ক্যাপাবল অর্জন করে ফেলতেছে। সো আমরা এর পরের স্টেপ গুলাতে আমরা কনস্ট্রাকশন কন্টিনিউ করতে পারি। ঠিক আছে? বুঝা গেছে আমরা কেন এর পরবর্তী স্ট্রেংথ মানে ডেজ এর গুলা কাউন্ট ডাউন করলাম না? বুঝা গেছে বিষয়টা? আচ্ছা। এখন হচ্ছে উম আচ্ছা, এখন হচ্ছে যে এই টেস্টের আমরা স্কোপ সম্পর্কে জানবো। আচ্ছা, ডিটারমাইনিং দ্য কম্প্রেসিভ স্ট্রেংথ অফ hydraulic cement and other mortar results may be used to determine the compliance with ECP standard. আচ্ছা, এখন দেখেন এই যে আমরা যে বললাম যে এই যে আ আ সিমেন্ট মর্টার এই যে এখানে যে এসটিএম এর যে ইয়াটা দেওয়া আছে এটা কি? এটা হচ্ছে আমাদের মেইনলি অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের জন্য। আমরা যদি আবার ডিফারেন্ট টাইপের সিমেন্ট ইউজ করি তাহলে দেখা যাবে যে সেখানে আমাদের কিছু ভেরিয়েশন আসতে পারে রেজাল্টে। আর আমরা ল্যাবে যখন টেস্টটা করব সেটা হচ্ছে ওপিসি দিয়ে টেস্ট করব। দ্যাট মিনস আমাদের ওপিসি দিয়ে টেস্ট করার পরে আমাদের ফাইনালি একটা চেক দিতে হবে যে আমাদের এই টেস্টের এই ৩ দিন পরে আমাদের এই মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করতেছি কিনা, ঠিক আছে? ৭ দিন পরে ফুলফিল করতেছি কিনা, ২৮ দিন পরে ফুলফিল করতেছি কিনা। এই জিনিসটা আমাদের একটু চেক করতে হবে। ঠিক আছে? এসটিএম এর এই টেবিলটার সাথে আমাদের চেক দিতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই যে আমরা মর্টার নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলতেছি যে এই মর্টার গুলা আসলে এই বিল্ডিং কনস্ট্রাকশন এ কিন্তু অনেক বেশি ইউজ হচ্ছে। কোথায়, কোথায় ইউজ হচ্ছে আমরা একটু দেখি। এই যে ব্রিক গুলা দেখেন, ব্রিক গুলা একটার পর একটা কি জোড়া লাগাতে আমরা কি ইউজ করতেছি? মর্টার, ঠিক আছে? ব্রিক বলতে পারেন বা ব্লক বলতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্লকও ইউজ করে। ঠিক আছে? ওয়াল বানানোর জন্য। ঠিক আছে? তারপরে হচ্ছে প্লাস্টার ওয়ার্ক। আপনারা প্লাস্টার ওয়ার্ক কি জিনিস বুঝেন তো? স্যার ওই যে ওয়ালে প্লাস্টার করে ওইটাকে হ্যাঁ, ওয়ালের যে প্লাস্টার করে, ঠিক আছে? তারপর হচ্ছে ওয়ালে করে এটা সিলিং এও করে প্লাস্টার, ঠিক আছে? শুধুমাত্র ওয়ালেই না সিলিং এও করে। তারপর হচ্ছে সিকিউর দ্য সিরামিক টাইল টু দ্য ফ্লোর। এটাও কি আপনাদের ডিসক্রাইব করলাম না একটু আগে?
যে সিরামিক যে টাইল গুলো আছে, যে টাইলস গুলো আমরা ইউজ করি বাসা বাড়িতে, এই টাইলস গুলো কি ফ্লোরের সাথে বলেন, ওয়ালের সাথে বলেন, এগুলাকে হোল্ড করে রাখার জন্য কি আমরা কি ইউজ করতেছি? মর্টার, তাই না? বুঝা যাচ্ছে বিষয়গুলো? জি স্যার। আচ্ছা। আচ্ছা, এখন আমরা চলে আসতেছি যে এখানে এই টেস্টের একটা সিগনিফিকেন্স খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয় সম্পর্কে। এই ডিউরেবিলিটি এটা অলরেডি আমি বলে ফেলছি, এটা আর আমি যাচ্ছি না, গো থ্রু করতেছি না। আচ্ছা, এখন দেখেন compressive strength of cement from different sources may be different, also compressive strength of different kind of cement will be different. এই কথাটা আমি একটু আগে আপনাদের বলছি যে দেখা যাবে যে আমরা যদি বিভিন্ন রকমের সিমেন্ট ইউজ করি, আমরা এখানে কি এই টেস্টে মেইনলি ওপিসি নিয়েছি। কেউ যদি আরএইচপিসি নেন, দ্যাট মিনস হচ্ছে র‍্যাপিড হার্ডেনিং পোর্টল্যান্ড সিমেন্ট, ঠিক আছে? তখন দেখা যাবে কি তখন এই কম্প্রেসিভ স্ট্রেংথ এর ভ্যালু গুলোও ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে আমরা এই টেস্টটা দিয়ে মেইনলি এই যে আমরা এই টেস্টটা করব, এই টেস্টে দেখা যাবে কি compressive strength of different kind of cement will be different. The test is thus indicate the quality of cement. আচ্ছা, আপনি সে ফর সাপোজ দুইটা ডিফারেন্ট ব্র্যান্ডের সিমেন্ট নিয়ে এই টেস্টটা করলেন, দেখা যাবে যে টেস্টের ভ্যালুর মধ্যে ডিফারেন্ট আসতেছে, ঠিক আছে? দ্যাট মিন্স কি আপনার যেই টেস্টে যেই সিমেন্ট পেস্ট নিয়ে টেস্টটা কন্ডাক্ট করলেন, যেই কোম্পানি, সেই কোম্পানির সিমেন্ট টেস্ট নিয়ে কিউব বানিয়ে আমি টেস্ট করে যদি আমি কম্প্রেসিভ স্ট্রেংথ এর ভ্যালু বেশি পাই, তাহলে কি বুঝবো এই সিমেন্টের কোয়ালিটি কি ভালো নাকি খারাপ? ভালো। অবশ্যই ভালো। তার মানে কি এটা বাইন্ডার প্রপার্টি অনেক ভালো, এই জন্য কি কম্প্রেসিভ স্ট্রেংথ এর ভ্যালুটা আমি অনেক বেশি হাই পাচ্ছি, তাই না? নাহলে কি এটা অল্প কম্প্রেশনে কিন্তু জিনিসটা ভেঙে যেত, ফ্র্যাজাইল হয়ে যেত, তাই না? স্যার সিমেন্ট ভালো নাকি খারাপ সেটা কি মানে কম্প্রেসিভ স্ট্রেংথ থেকে বোঝা যায়? হ্যাঁ, অবশ্যই। এই যে এই টেস্টটা করে কি আমাদেরকে ইন্ডিকেট করতেছে যে কোয়ালিটি অফ দ্য সিমেন্ট, ঠিক আছে? মানে এটা কি মানে যত তাড়াতাড়ি যত লোড দিতে পারে আর কি, মানে লাস্ট পর্যন্ত আর কি, সেটা যত তাড়াতাড়ি না, বিষয়টা হচ্ছে কি আপনার এই যে সিমেন্ট, এই যে আমরা সিমেন্ট মোটরটা যখন টেস্ট করব, দেখা যাবে যে কোনো সিমেন্ট মোটর খুব অল্প কম্প্রেশনের মধ্যেই জিনিসটার মধ্যে ফাটল ধরে গেছে, আবার কোনোটা অনেক কম্প্রেশন লোড নেওয়ার পরে তারপরে ফাটল ধরতেছে, ঠিক আছে? সে ফর সাপোজ কোনোটা 70 এর মধ্যেই ফাটল ধরেছে, কোনোটা ফাটল ধরতে দেখা যাচ্ছে যে 200 কিলোনিউটন ফোর্স লাগতেছে, ঠিক আছে? সো এইটা এখন যেটার জন্য আমার সবথেকে বেশি কম্প্রেশনে ফাটল ধরবে, তার মানে কি সেই সিমেন্টটার কি বাইন্ডার প্রপার্টি এখানে অনেক ভালো না? কিন্তু দেখ 3, 7, 28 এই তিনটা দিনই তিনটা হিসাবে কেন ইচ্ছে তো এজন্য বললাম। হ্যাঁ, বলেন আপনার কোশ্চেনটা বলেন। স্যার এই যে 3 days, 7 days and 28 days মানে এই হিসেবে টেস্টটা করতেছে। আমরা যদি মানে 28 ডেজে অনেক বেশি প্রেসার নিতে পার থাকে, সেটা তো আচ্ছা, অনেক ভালো। তাহলে হ্যাঁ, আমি আপনার কোশ্চেনের উত্তর দিচ্ছি। দ্যাট মিন্স কি আমরা যেটা করব, আমরা যদি সে ফর সাপোজ একটা সিমেন্টের কোয়ালিটি জাস্টিফাই করতে যাই, আমরা 3টা কিউব বানালাম সে ফর সাপোজ, ঠিক আছে? এখন আপনি হচ্ছে 3টা কিউব বানাইছেন, বাট 3 রকম মানে হচ্ছে 3 রকম ব্র্যান্ডের সে ফর সাপোজ সিমেন্ট দিয়ে বানিয়েছেন। এখন এইটা টেস্ট করলেন 3 দিনে, এটা টেস্ট করলেন হচ্ছে সে ফর সাপোজ 7 দিনে, এটা টেস্ট করলেন 28 দিনে। কিন্তু তখন কি আপনি বলতে পারবেন যে কোনটার কোয়ালিটি ভালো? তখন বলাটা কি অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে। কারণ কি আপনার এই ক্ষেত্রে যেটা করতে হবে, আপনি যখন সিমেন্টের কোয়ালিটি আইডেন্টিফাই করতে যাবেন, তখন 3টা কিউব, এই যে 3টা ব্র্যান্ড দিয়ে বানিয়েছেন, 3টাই 3 দিনে টেস্ট মানে 3 নাম্বার দিন পর্যন্ত তাদের কিউরিং করে তারপরে টেস্ট করবেন। কারণ কি? কারণ 3 নাম্বার দিন পর্যন্ত প্রত্যেকটারই কিন্তু প্রায় অলমোস্ট সেম লেভেলেরই কিন্তু কম্প্রেসিভ স্ট্রেংথ অর্জন করার কথা, তাই না? তারা সেম সময় পেয়েছে সেই স্ট্রেংথটা ফুলফিল করার জন্য, স্ট্রেংথটা অর্জন করার জন্য, তাই না? বুঝতে পেরেছি? জি স্যার। তার মানে হচ্ছে আমাদের এই কিউব স্পেসিমেন গুলা সেই ক্ষেত্রে আমাদের দেখা যাবে যে সেম দিন পরে আমাদের টেস্ট করতে হবে। কারণ কি আমরা সিমেন্টের কোয়ালিটি জানতে যাচ্ছি। যদি আমরা 3টা ভিন্ন দিন পরে কিউরিং করে যদি তারপরে যদি টেস্ট করি, তাহলে দেখা যাবে কি অবশ্যই 28 দিনেরটা কম্প্রেসিভ স্ট্রেংথ বেশি হবে। কারণ কি লঙ্গার কিউরিং পিরিয়ডে আমরা কি জানি? লঙ্গার কিউরিং পিরিয়ডে কম্প্রেসিভ স্ট্রেংথ বেশি হয়, তাই না? কি কারো কোনো কোশ্চেন নাই? বা যে কোশ্চেন করছেন আমরা বুঝতে কি পারছেন? ফেইলিয়ার পয়েন্ট কি ফাটল ধরার সময় ধরবো নাকি কমপ্লিট ফেইলিয়ারের সময় ধরবো? এখানে হচ্ছে ফাটল ধরবে এক রকমের। আমরা টেস্টটাতে যাব, টেস্টটাতে গেলেই আপনারা দেখতে পারবেন। ঠিক আছে? কিছু অংশ সারফেসে, কিছু অংশ দেখবেন কিছুটা ভেঙে গিয়েছে।
সেটা আমরা টেস্টে যখন আপনাদেরকে দেখাবো তখনই আপনারা খুব ইজিলি এটা আইডেন্টিফাই করতে পারবেন। আচ্ছা, এখন এই টেস্টের জন্য আমাদের কিছু টার্ম আগে বুঝতে হবে। ঠিক আছে? সেই টার্মগুলা কি আমরা একটু বুঝে নিই। প্রেশার, স্ট্রেস আর স্ট্রেংথ। আচ্ছা, প্রেশার বলতে আমরা কি বুঝি? সেই জিনিসটা আমরা আগে একটু জেনে নিই। প্রেশার আমরা সবাই জানি, প্রেশার is defined as the external force per unit area applied to an object in a direction perpendicular to the surface. Say for suppose মানে লোড দেওয়া আর কি। হ্যাঁ, দ্যাট মিনস আমার হচ্ছে একটা এক্সটার্নাল লোড দিচ্ছি, এক্সটার্নাল লোড, ঠিক আছে? এক্সটার্নাল লোড দিচ্ছি, সেটা কি এই সারফেসের সাথে পারপেন্ডিকুলার, ঠিক আছে? 1 ইউনিট এক্সটার্নাল লোড, যেটা এই যে যেই অবজেক্টের উপর দিব সেই অবজেক্টের সাথে পারপেন্ডিকুলার যেই লোডটা দিব এক্সটার্নাল লোড, সেটাকে আমরা কি বলতেছি? প্রেশার, ঠিক আছে? আর স্ট্রেস, এখন যে টার্মটার সাথে আসবো সেটা হচ্ছে স্ট্রেস। আচ্ছা, স্ট্রেস বলতে কি বুঝবো? স্ট্রেসটা আবার কিছুটা এটা ঠিক উল্টা জিনিসটা। স্ট্রেস বলতে হচ্ছে ডিফাইন দ্য রিঅ্যাকশন ফোর্স পার ইউনিট এরিয়া প্রোডিউসড বাই দ্য মলিকুলস অফ দ্য বডি টু কাউন্টার দ্য প্রেশার। এখন দেখেন, আমরা জানি কি প্রত্যেকটা জিনিসেরই একটা ক্রিয়া প্রতিক্রিয়া থাকে, জানি আমরা? রিঅ্যাকশন ফোর্স হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন আপনার এই যে আমরা যে প্রেশারটা দিচ্ছি, একটা সে ফর সাপোজ একটা ব্লকের উপরে প্রেশার দিচ্ছি, সো সেই ব্লকের ভিতরে যে মলিকুল গুলো আছে সেগুলোও কি একটা আমাকে কাউন্টার ফোর্স দিবে না? এখানে কাউন্টার ফোর্স দিলেই তো জিনিসটা আমার স্টেবল থাকবে, না হলে কি হবে? না হলে এই জিনিসটা ভেঙে যাবে না, ভিতরের দিকে ভিতরে ঢুকে যাবে না, ব্লকটা তখন সেই ক্ষেত্রে ভেঙে যাবে না যদি কাউন্টার ফোর্স না দেয়। তার মানে কি আমরা জানি কি নিউটনের থার্ড ল সেম সেম জিনিস, প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতীক আছে। দ্যাট মিনস আমাদের যতটুকু বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স আসতেছে ঠিক সেম পরিমাণে কিন্তু একটা ফোর্স আমাদের এই মলিকুল, এই যে কিউবটা, সেই কিউবের ভিতরে মলিকুল গুলা থেকে পার ইউনিট এরিয়াতে একরকমের ফোর্স এক্সার্ট হচ্ছে, ঠিক আছে? সেটাকেই আমরা কি বলতেছি? পার ইউনিট এরিয়াতে এই যতটুকু এই কাউন্টারের যে ফোর্সটা, এই কাউন্টারের যে ফোর্সটা পার ইউনিট এরিয়াতে দিচ্ছে সেটাকে আমরা কি বলতেছি? স্ট্রেস, তাই না? তাহলে এখন বলেন আমরা আমরা একটা কিউবের স্ট্রেংথ আসলে কিভাবে মানে কিভাবে আমরা জাস্টিফাই করব? কোনটা দিয়ে? এই প্রেসার দিয়ে নাকি স্ট্রেস দিয়ে? স্ট্রেস দিয়ে জাস্টিফাই করবো। অবশ্যই স্ট্রেস দিয়ে। কোয়েশ্চেনটা আবার আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে যে আমরা এখন তাহলে কি আমরা ফোর্স, এই যে প্রেসার আর হচ্ছে স্ট্রেস, এই দুইটা জিনিস আমরা বুঝতে পেরেছি। এখন আমার কোশ্চেন হচ্ছে যে সে ফর সাপোজ আমি একটা কিউব বানালাম, এই কিউবের স্ট্রেংথ কতটুকু? কতটুকু স্ট্রেংথ এই কিউবের? এটা আমরা জাস্টিফাই করব কি দিয়ে? প্রেসার দিয়ে নাকি স্ট্রেস দিয়ে? বলেন। স্ট্রেস দিয়ে। অবশ্যই স্ট্রেস দিয়ে। কারণ কি? কারণ কি স্ট্রেসটা কি করতেছে? স্ট্রেসটা আপনার যত বেশি স্ট্রেস বলতে হচ্ছে কি এই যে মলিকুল গুলার এই যে কাউন্টারেট দ্য প্রেশার, এই বাইরের যে প্রেশারটা সেটাকে কাউন্টার করার যত বেশি শক্তিশালী হবে মলিকুল গুলা পার ইউনিট এরিয়াতে, ঠিক আছে? তার মানে কি সে তত বেশি বাইরের এক্সটার্নাল ফোর্স আসলে সে তত বেশি রেসিস্ট করতে পারতেছে কোন রকমের ফ্র্যাকচার বা কোন রকমের ফেইলিউর ছাড়া। বলা যায়? জি স্যার। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা একটা আ এই যে একটা সে ফর সাপোজ কোন কিউবের আমরা যদি একটা স্ট্রেংথ জাস্টিফাই করতে চাই সেটা অবশ্যই আমরা কত বেশি স্ট্রেস এটা নিতে পারে বিফোর দ্য ফেইলিউর, সেটা দিয়ে আমরা মেইনলি সেই ম্যাটেরিয়ালটার স্ট্রেংথ যাচাই করতেছি। বুঝা গেছে বিষয়টা? কেন আমরা স্ট্রেস দিয়ে মেইনলি স্ট্রেংথটা জাস্টিফাই করতেছি? বুঝা গেছে বিষয়টা? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এরপরে চলে যাব আমাদের এই যে আজকের টেস্টের যে মেইন বিষয় সেটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট। এই কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্টের সম্পর্কে আমরা একটু জানি। আচ্ছা, কম্প্রেসিভ স্ট্রেংথ বলতে আসলে কি বোঝায়? কম্প্রেসিভ স্ট্রেংথ বলতে বোঝাচ্ছে যে মেক্সিমাম স্ট্রেস a material can sustain under crushing. দ্যাট মিনস হচ্ছে এই যে ক্রাশিং, দ্যাট মিনস হচ্ছে এই যে এখানে যে ফেইলিউর হবে, ফেইলিউর হওয়ার পূর্বে কতটুকু পর্যন্ত স্ট্রেস, মেক্সিমাম কতটুকু স্ট্রেস এই কিউবটা নিতে পারতেছে সেটাকে আমরা বলতেছি কম্প্রেসিভ স্ট্রেংথ। এখন আমরা এই যে একটু পরে আমরা ডাটা শিটে যাব, ডাটা শিটেই আমরা দেখব যে আমাদেরকে এই কম্প্রেসিভ স্ট্রেংথটা ক্যালকুলেট করতে হবে। তখন কিন্তু আমি আপনাদেরকে বলব না যে কিভাবে ক্যালকুলেট করতে হবে। আপনারা নিজেরা ক্যালকুলেট করবেন, আমি আপনাদের থেকে জিজ্ঞাসা করব। আপনারা আপনাদেরকে আমি এখন বলে দিচ্ছি। এই যে কম্প্রেসিভ স্ট্রেংথটা আমি কিভাবে জাস্ট এখন তাহলে ক্যালকুলেট করব? আমরা যখন মেশিন দিয়ে এই কিউবের উপরে কম্প্রেশন টেস্টটা করব তখন কি হবে? মেশিন থেকে আমাদেরকে দেখাবে যে কত লোড পর্যন্ত এটা হাইয়েস্ট
কত লোড পর্যন্ত নিয়েছে এই জিনিসটা, এই কিউবটা ফেইলার হওয়ার পূর্ব পর্যন্ত। দ্যাট মিনস কি আমরা মেশিন থেকে কিসের লোড পাচ্ছি? একটা ম্যাক্সিমাম লোড পাচ্ছি না? এটা ক্রাশিং হওয়ার জাস্ট ক্রাশিং হওয়ার বিফোর মুভমেন্টে আমরা একটা ম্যাক্সিমাম লোডটা পাচ্ছি। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা জানতেছি কি আমরা মেশিন থেকে পাচ্ছি মানে ম্যাক্সিমাম লোডটা। আর আমরা জানি কি এই যেই সারফেসে, সে ফর সাপোজ এই যে এই সারফেসে যে লোডটা দিচ্ছে, এই সারফেস এরিয়াটা জানি আমরা যে স্পেসিমেন গুলো তৈরি করতেছি। একটু আগে আপনারা বলেছেন টেস্ট শুরু করার পূর্বে প্রত্যেকটা স্যার জানি ধারের স্যার। প্রত্যেকটা ধার কত করেছিল? 2 ইঞ্চি। 2 ইঞ্চি, তাহলে সারফেস এরিয়া কত? 4 ইঞ্চি। 4 ইঞ্চি। ঠিক আছে? তাহলে আমরা কম্প্রেসিভ স্ট্রেংথ কিভাবে টেস্ট করব? এই যে বাইরে থেকে এই যে আমাদের যে ম্যাক্সিমাম যে লোডটা আমরা পেলাম মেশিন থেকে, সেটাকে আমরা কি দিয়ে ভাগ করব? সেটাকে আমরা ভাগ করব এই যে সারফেস এরিয়া 4, সেই 4 দিয়ে আমরা ভাগ করলেই আমরা পেয়ে যাচ্ছি কম্প্রেসিভ স্ট্রেংথ। বুঝা গেছে বিষয়টা এতটুকু পর্যন্ত? জি স্যার। Yes, sir. স্ট্রেংথটা এক প্রকার স্ট্রেস, তাই তো? জি বলেন। কম্প্রেসিভ স্ট্রেংথটা এক প্রকার স্ট্রেসের মতো, তাই তো? কম্প্রেসিভ স্ট্রেংথটা স্ট্রেসের মতো না, স্ট্রেস তো আপনার অন্য জিনিস। তো স্ট্রেস লোড পার এরিয়া দিয়ে ভাগ না, স্ট্রেস তো এখানে আমরা কোনো ক্যালকুলেশন করি নাই। স্ট্রেস বলতে আসলে কি বোঝায়? স্ট্রেস বলতে বোঝায় পার ইউনিট এরিয়াতে এটা কতটুকু কাউন্টারেট দ্য প্রেসার, মানে কতটুকু প্রেসারটাকে কাউন্টারেট করতেছে। আর কম্প্রেসিভ স্ট্রেংথ বলতে আমরা কি বুঝতেছি? কম্প্রেসিভ স্ট্রেংথ বলতে বুঝতেছি আমরা হচ্ছে মেইনলি যেই লোডটা মানে যেই লোড পর্যন্ত এটা ক্রাশিং হবে না, এর ঠিক পরবর্তী মোমেন্ট এটা ক্রাশিং হয়ে যাবে। দ্যাট মিনস ক্রাশিং হওয়ার ঠিক আগ মোমেন্ট পর্যন্ত এই যে লোডটা পাচ্ছি ম্যাক্সিমাম লোড, সেই লোডটাকে আমরা পার ইউনিট এরিয়াতে ভাগ করতেছি। ঠিক আছে? কি কোনো সমস্যা? স্যার এই লোডটা আর ম্যাক্সিমাম স্ট্রেস কি একই জিনিস হবে তাহলে? এই লোডটা আর ম্যাক্সিমাম স্ট্রেস, হ্যাঁ আই থিংক এক হওয়ার কথা। কারণ কি ম্যাক্সিমাম স্ট্রেস জিনিসটা কি? ম্যাক্সিমাম স্ট্রেসটা হচ্ছে সেই যে মানে কাউন্টারেট মানে এই যে বাইরের থেকে যে আমরা যে লোডটা দিতেছি সেটাকে কাউন্টারেট করতেছে। ঠিক আছে? কতটুকু পর্যন্ত। দ্যাট মিনস ম্যাক্সিমাম স্ট্রেসের যে ভ্যালুটা আর এই কম্প্রেসিভ স্ট্রেংথ যে ভ্যালুটা পাবো সেটা এক হবে, বাট লোড না। এক্সটার্নাল যে লোডটা সেটা না। কারণ কম্প্রেসিভ স্ট্রেংথ জিনিসটা কি? কম্প্রেসিভ স্ট্রেংথ হচ্ছে সেই লোডটাকে ইউনিট এরিয়া দিয়ে ভাগ করতেছি, মানে কি বলে সেই স্পেসিমেনের এরিয়া দিয়ে ভাগ করতেছি। তাহলে কি আমরা পার এরিয়াতে কতটুকু পর্যন্ত মানে হচ্ছে সে নিতে পারতেছে সেই জিনিসটা বের করতেছি। জিনিসটা অনেকটা স্ট্রেসের মতোই, বাট লোডটা না। বুঝা গেছে বিষয়টা? বুঝা গেছে? জি স্যার বুঝা গেছে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা টেনসাইল স্ট্রেংথে যাচ্ছি না, কারণ এই জিনিসটা আজকে আমরা টেস্ট করব না। আমরা মেইনলি হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করব। আচ্ছা এখানেও ঠিক সেম অ্যাপারেটাস আছে। অ্যাপারেটাস গুলো আপনাদের যখন দেখাবো তখনই আপনারা খুব ভালোভাবে দেখতে পারবেন। আচ্ছা এখানে একটা খুব ইম্পোর্টেন্ট বিষয় যেটা আপনাদের পরীক্ষা আসতে পারে, সেটা হচ্ছে এই যে আমরা কিউব বা মোল বানাচ্ছি কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্টের জন্য, আমরা 2টা অথবা 3টা সেটের, ঠিক আছে? 3টা সেট করে বানাবো। ঠিক আছে? মিনিমাম 2টা আর ম্যাক্সিমাম হচ্ছে 3টা, এর বেশি যাতে না হয়। ঠিক আছে? আর হচ্ছে এই কিউব গুলা বানানোর জন্য এখানে আচ্ছা আমরা এর আগের টেস্ট গুলাতে দেখেছি না, আমরা হচ্ছে একটা কিসের মধ্যে সিমেন্টটাকে নিয়েছিলাম? একটা বোলের মধ্যে সিমেন্টটা নিয়েছিলাম না? স্টেইনলেস বোল ছিল, মনে পড়ে? আচ্ছা জি, স্যার। আপনাদের একটু ছবিটা দেখায়, আপনাদের মনে হয় অনেক কিছু ভুলেও গেছেন। একটু হোল্ড করি আমি। আপনাদের এখানে আচ্ছা আমরা দেখি এখানে আসলে স্টেনলেস বোলটা আসলে কোনটা বোঝাচ্ছে। স্টেনলেস বোলটা হচ্ছে এই যে এই বোলটা দেখতেছি না, এই যে এই বোলটা,
এই বোলটা হচ্ছে একটা স্টেনলেস বোল। এই বোলের ক্যাপাসিটি কত জানেন? 5 লিটার পর্যন্ত। সো এই বোলটা দিয়ে আমরা মেইনলি হচ্ছে টেস্ট করতেছি, ঠিক আছে, যেটা একটা স্টেনলেস বোল। আর এই যে আমরা যে মিক্সচার ইউজ করতেছিলাম, যে মেকানিক্যাল এই যে মিক্সচার যেটা হচ্ছে, ঠিক আছে, সে যেই মেশিনটা দিয়ে মিক্সিং হচ্ছে, যেই পার্টটুকু মেইনলি কাজ করতেছে সেইটাও কি একটা স্টেনলেস পার্ট। কেন এখানে আমরা স্টেনলেস পার্ট ইউজ করেছি বলতে পারবেন? স্যার যেন কোনো রিঅ্যাকশন না হয় এরকম হ্যাঁ, কিছু। কোরোশন হয়ে যাবে, এখানে কোনো রকমের কোনো ইফেক্ট না থাকে, ঠিক আছে। এই জিনিসগুলোর জন্য মেইনলি আমরা স্টেনলেস ইউজ করেছি, ব্লেডটা, ঠিক আছে। আর হচ্ছে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ট্রওয়েল জিনিসটা কি আপনারা জানেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, ট্রওয়েল কি কাজে ইউজ করা হয় মেইনলি? সিমেন্টটাকে ফর্ম করার জন্য। হ্যাঁ, সিমেন্টের যে টপ সারফেসটা আছে সেটাকে অনেক সময় স্মুথিং এর কাজেও আমরা স্মুথ করার জন্য। করতে পারি, ঠিক আছে। আর বাকি জিনিসগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, অ্যাপারেটাস গুলো, বাকি জিনিসগুলো আপনারা সবাই চিনেন কম বেশি। আচ্ছা, এখন হচ্ছে আমরা কিছু জিনিসের দিকে যাব, সেই জিনিসগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই যে ম্যাটেরিয়াল নিয়ে কাজ করবো, আমরা কি কি ম্যাটেরিয়াল ইউজ করতেছি সিমেন্ট মোটর বানানোর জন্য? আমি প্রথমেই মেনশন করেছি 3টা জিনিস আমরা ইউজ করতেছি। কি কি বলেন তো? সিমেন্ট, স্যান্ড, তারপরে স্যার ওয়াটার হ্যাঁ, সিমেন্ট, আর স্যান্ড আর সিলিকা। ওয়াটার। হ্যাঁ, স্যান্ড মানে This is sand and water. অবশ্যই সিলিকা দিয়ে তৈরি হয়, তাই না? ন্যাচারাল সিলিকা, ঠিক আছে, ন্যাচারাল সিলিকা স্যান্ড। তো এখন আমার কথা হচ্ছে আমরা যে স্যান্ডটা নিতেছি, সেই স্যান্ডটা আসলে কিরকম হতে হবে, কিরকম ফাইননেস হতে হবে স্যান্ডটা, সেটাও আমরা আমাদের ASTM থেকে আমাদের একটা ডিফাইন করে দিচ্ছে, ঠিক আছে। এই যে আমরা ন্যাচারাল স্যান্ডটা নিব, সিলিকা স্যান্ড, সেটা অবশ্যই আমাদের সিভ নাম্বার 16 পাস শো করতে হবে, ঠিক আছে। আমরা যখন টেস্টটা করব, আমি যখন আপনাদেরকে ল্যাবের ভিডিওটা দেখাবো, দেখবেন কি সে ছেঁকে তারপরে এই স্যান্ডটাকে নিচ্ছে, ঠিক আছে। কারণ কি এখানে যদি কিছু কোর্স থেকে থাকে তাহলে দেখা যাবে কি আমার বাইন্ডিংটা প্রপারলি হচ্ছে না, ঠিক আছে। সেখানে কিছু আপনার ফাঁকা মানে ভয়েড তৈরি হবে, ঠিক আছে। সো আমরা যাতে এখানে এই যে মানে যেই সিমেন্ট মর্টারটা তৈরি হবে, এদের ভিতরে যাতে ইনগ্রেডিয়েন্ট গুলোর মধ্যে যাতে কি ভয়েড যাতে একদমই না থাকে, সেজন্য আমরা মেইনলি এই সিভ দিয়ে আমরা হচ্ছে ছেঁকে এই স্যান্ডটাকে নিব, ঠিক আছে। সিভ নাম্বার 16। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে এই মানে সিভ অ্যানালাইসিস জিনিসটা তো আপনারা আগে পড়ে আসছেন, তাই না? সিভ কি জিনিস বুঝি তো? জি স্যার। আচ্ছা, আচ্ছা, এখন আমার কথা হচ্ছে এই সিভ নাম্বার 16 এ কোনটা পাস করা নাই। মানে সিভ নাম্বার 16 এ কোনো থাকবে না। দ্যাট মিনস সিভ নাম্বার 16 এ যেগুলা থেকে যাবে। সিভ নাম্বার 16 এ আমরা ছাঁকার পরে সিভ নাম্বার 16 এ যেই ম্যাটেরিয়াল গুলা রিটেইন থাকবে, সেই ম্যাটেরিয়াল গুলাকে কিন্তু নিব না। একমাত্র যেগুলা পাস শো করবে শুধুমাত্র সেইগুলাকেই নিব। বুঝা গেছে বিষয়টা? এখন আমার কথা হচ্ছে এই সিভ নাম্বার 16 এর যে ওপেনিং গুলা, সিভ নাম্বার 16 এ আমরা তো জানি প্রত্যেকটা সিভের জন্য, সে ফর সাপোজ সিভ 16, সিভ 13 প্রত্যেকটারই একটা করে কি ওপেনিং আছে না? প্রত্যেকটারই বিভিন্ন রকমের ওপেনিং আছে না? সেম সাইজের স্কয়ার ওপেনিং। এই ওপেনিং গুলা কোনটার বড়? সিভ নাম্বার 16 এর ওপেনিং এর কি বেশি বড় নাকি সিভ নাম্বার 30 এর ওপেনিং বেশি বড়? স্যার 16 এর ওপেনিং বেশি 16 বড়। এর। হ্যাঁ, 16 এর ওপেনিং বেশি বড়। কারণটা কি? এই জিনিসটা বোঝা যাচ্ছে এইভাবে যে সে ফর সাপোজ আমাদের সিভ নাম্বার 4, আমরা সিভ নাম্বার 4 পড়ে আসছি এর আগে, মনে পড়ে আপনাদের কিছু? আচ্ছা, সিভ নাম্বার 4 বলতে বোঝায় আমরা এদিক বরাবর হচ্ছে 4 টা ভাগে ভাগ করব, এদিক বরাবর 4 টা ভাগে ভাগ করব। এটা হচ্ছে 1 ইঞ্চি। দ্যাট মিনস আমাদের একটা 1 ইঞ্চির একটা স্কয়ার, সেটা হচ্ছে আমরা এদিক বরাবর 4 টা ভাগে ভাগ করতেছি সমান, আর এদিক বরাবর আমরা 4 টা ভাগে ভাগ করতেছি, ঠিক আছে। এখন সিভ নাম্বার যদি 16 হয় তাহলে আমরা এদিক বরাবর কয়টা ভাগে ভাগ করব? এই 1 ইঞ্চিকে এদিক বরাবর আমরা 16 টা ভাগে ভাগ করব, আবার এদিক বরাবর কয়টা ভাগে ভাগ করব? 16 টা ভাগে ভাগ করব, তাই না? সিভ নাম্বার 30 এর জন্য আমরা এদিক বরাবর এই সেম সাইজের 1 ইঞ্চিটাকে আমরা কত ভাগে ভাগ করব? 30 টা ভাগে ভাগ করব, আর এদিক বরাবর কয়টা ভাগে ভাগ করব? 30 টা ভাগে ভাগ করব। দ্যাট মিনস আমার সিভ নাম্বার 30 এর জন্য কি এই যে ওপেনিং গুলো, এই ওপেনিং গুলো আস্তে আস্তে আরো ছোট হয়ে যাচ্ছে না তখন? কারণ কি আরো বেশি সংখ্যক ভাগে ভাগ করতেছি। বুঝা গেছে বিষয়টা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে এই যে মর্টারটা আমরা প্রিপারেশন আসলে কিভাবে করব? আমরা হচ্ছে প্রিপারেশন আসলে প্রসিডিউরটা অনেকটা আগের গুলার মতোই। আমরা ফার্স্ট এ হচ্ছে সিমেন্ট নিব। সিমেন্ট ওই বোলটার মধ্যে নিব। বোল নিয়ে তারপরে আমরা হচ্ছে ওয়াটার দিব। ওয়াটার দিয়ে আমরা কিছু মানে
যে আমাদের যে মিক্সচার যে মেশিনটা ছিল মেকানিক্যাল মিক্সার মেশিন ওইটার মধ্যে সেট করব বোলটা। সেট করে আমরা এটাকে ইয়া হতে দিব হচ্ছে মিক্সিং হতে দিব হচ্ছে 30 সেকেন্ড সময়ের জন্য। এই 30 সেকেন্ড সময় পরে আমরা কি করব? আমরা যে এই ন্যাচারাল সিলিকা স্যান্ডটা নিয়েছি সেটাকে আমরা আস্তে, আস্তে সেটাকে কিন্তু আমরা একসাথে ঢালবো না। সেটাকে আমরা কি করব? আস্তে, আস্তে 30 সেকেন্ড সময় ধরে সেই জিনিসটাকে আমরা মানে ওই বোলের মধ্যে ঢালবো। ঠিক আছে? আর এরপরে আমরা হচ্ছে ফাইনালি যেটা করব, আমরা ফাইনালি হচ্ছে আমরা আরো 30 সেকেন্ড 30 সেকেন্ডের জন্য মিক্সিং হতে দিব। আর হচ্ছে এরপরে আমরা মাঝখানে আমরা হচ্ছে 1 মিনিট 30 সেকেন্ড স্টপ রাখবো মিক্সারটাকে স্টপ রেখে আমরা কি করব তখন? আমরা হচ্ছে যে ট্রয়েলটা আছে সেই ট্রয়েল দিয়ে সাইডের ওয়ালে মানে আমাদের যে বোলটা আছে বোলের ওয়ালে যে সমস্ত ম্যাটেরিয়াল গুলো থাকবে সেগুলোকে প্লেস করে আবার আমরা মাঝখানে এনে দিব। এরপরে আবার হচ্ছে এই মিক্সিং মেশিনে দিয়ে দিব। ফাইনালি আমরা 60 সেকেন্ডের জন্য খুব হাই স্পিডে আমরা একটা মিক্সিং করব। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের মেইনলি টেস্ট প্রসিডিউর। ঠিক আছে? তাহলে আমরা কয়টা মিনিমাম আমরা কয়টা ইয়া বানাবো আমাদের টেস্টের জন্য? আমরা কয়দিন পর টেস্ট করতেছি মেইনলি কম্প্রেসিভ স্ট্রেংথ? 3 দিন, 7 দিন আর 28 দিন, তাই না? প্রত্যেকটার জন্য আমাদের স্পেসিমেন বানাতে হবে either 3টা অথবা 2টা। ঠিক আছে? এখন আমরা এই টোটাল আমাদের প্রত্যেক গ্রুপ বানাবো 1টা, 2টা, 3টা। এই 3টা ডিফারেন্ট এর জন্য টেস্ট করার জন্য আমরা মেইনলি 3টা স্পেসিমেন আমরা এই ল্যাবে বানিয়ে থাকবো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু টেস্ট প্রসিডিউরটা দেখি, তাহলে আমরা মনে হয় আমরা কিছুটা বুঝতে পারবো অনেকখানি। আমরা ফার্স্টে হচ্ছে ওয়েট নিয়ে নিচ্ছি। সিমেন্ট, যেই সিমেন্টটা আমরা ইউজ করবো সেই সিমেন্টটা আমরা ওয়েট নিচ্ছি। আচ্ছা, এখানে বলতে পারবেন সিমেন্ট তারপর স্যান্ড এই প্রত্যেকটা জিনিস আমরা আগে কেন ওয়েট করে নিচ্ছি? স্যার রেশিও ঠিক রাখার জন্য। কিসের রেশিও? স্যার মিক্সচারের। হ্যাঁ, সিমেন্ট আর স্যান্ড নিয়ে দেখেন, আপনার যদি সিমেন্ট স্যান্ডের রেশিও ডিফারেন্ট হয় সেই ক্ষেত্রে কি আমার যে ওয়াটার যে মিক্স করবো সেটা রেশিও কিন্তু ডিফারেন্ট হবে, ওয়াটার সিমেন্ট রেশিওটা। ঠিক আছে? সো আমরা এই জন্যই মেইনলি হচ্ছে ফার্স্টে আমরা স্টার্টিং এ আমরা হচ্ছে এটা ওয়েট করে নিচ্ছি। $250 গ্রাম। এই যে দেখতে পাচ্ছেন কি করতেছে এখানে? সিলিকা স্যান্ড নিচ্ছে। সিলিকা স্যান্ড কি করতেছে উনি বলেন তো? এই কাজটা কি করতেছে? আমি একটু আগে আপনাদের ডেসক্রাইব করেছি। কত নাম্বার এটা, কত নাম্বার সিপ দিয়ে সে ছাড়তেছে? স্যার এটা 16 নম্বর। 16। হ্যাঁ, দেখছেন কোন অংশটা ফেলে দিচ্ছে? যেটা সিপ নাম্বার 16 এ রিটেইন থাকতেছে। দ্যাট মিন্স যেটা সিপ নাম্বার 16 এ আমার থেকে যাচ্ছে, যে ম্যাটেরিয়ালটা পাস শো করতে পারতেছে না সেই জিনিসটাকে আমরা ফেলে দিচ্ছি। দেখছেন ফেলে দিয়েছে। যে জিনিসগুলো এটা পাস করবে শুধুমাত্র সেই ম্যাটেরিয়ালগুলো নিব। নিয়েছে সিলিকা স্যান্ড। $690 গ্রাম। আমরা স্টেনলেস বোলের মধ্যে শুধু স্যান্ড ঢালছি, কথাগুলো মিলিয়েন, শুধু স্যান্ড। এরপরে হচ্ছে এই স্টেনলেস বোলের মধ্যে শুধুমাত্র স্যান্ডের সাথে সিমেন্ট ঢালছি স্টেনলেস বোলে। এই সিমেন্টের সাথে শুধুমাত্র পানিটা দিচ্ছি, দিয়ে আমরা এই স্টেনলেস বোলটাকে সেট করে দিব হচ্ছে মেকানিক্যাল যে মিক্সচার মেশিনটা আছে সেটার সাথে। আমরা কিন্তু স্যান্ড এখনো দেই নাই, স্যান্ডটা আমরা
30 সেকেন্ড পরে দিব, 30 সেকেন্ড আগে লো স্পিডে এটাকে আমরা মিক্সিং হতে দিব, এরপরে আমরা স্যান্ডটাকে অ্যাড করব। স্যান্ডটাকে খুব স্লোলি আমরা অ্যাড করব, গ্র্যাজুয়ালি। এই যে এখন স্যান্ডটাকে অ্যাড করা হবে, দেখেন। আমরা কিন্তু পুরোটা একবারে ঢালতেছি না, আস্তে 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 অল্প অল্প করে ঢালতেছি, কারণ আমাদের এখানে বলে দেওয়া আছে এটা গ্র্যাজুয়ালি ঢালতে হবে 30 সেকেন্ড সময় ধরে। আমরা এই জিনিসটাকে এখন আবার সেট করব। সব সাইড এই স্টেনলেস বোলের ওয়ালে যেগুলো লেগে গেছে ম্যাটেরিয়াল, এগুলাকে আমরা প্লেস করে মাঝখানে এনে দিব। মাঝখানে এনে এটাকে আবার হচ্ছে ফাইনালি 60 সেকেন্ড সময়ের জন্য আমরা হাই স্পিডে এটাকে মিক্সিং করব। মিক্সিং হয়ে গেল। এখন আমাদের মিক্সিং হয়ে যাওয়ার পরে আমাদের কাজ কি? আমাদের ম্যাটেরিয়াল প্রস্তুত, এখন আমাদের কি বানাতে হবে? স্যার মোর্টার, সিমেন্ট। আমাদের এখন মোল্ড বানাতে হবে, সেই কিউব গুলোকে বানাতে হবে, সিমেন্ট মোটরের কিউব গুলো বানাতে হবে। কিউব বানানোর জন্য এই যে এখানে আমরা ম্যাটেরিয়াল গুলোকে ঢালবো। স্যার এই কিউবের নামটা আরেকবার একটু বলবেন স্যার? কোন কিউবের নাম? স্যার এই যে কিউব করা যে তিনটা পয়ে আচ্ছা, এটা হচ্ছে মোল্ড। আচ্ছা, এখানে একটা জিনিস দেখবেন যে সে ব্লো দিচ্ছে। এই যে এটা দিয়ে হাত দিয়ে চেপে চেপে সে দিবে। কয়বার দিবে? 32 টাইমস। এভাবে সে 4টা লেয়ারে দিবে। প্রথমে কিছুটা ফিল আপ করে এভাবে দিতে হবে, এরপরে আবার ম্যাটেরিয়াল ঢালবো, এরপরে আবার এরকম ব্লো দিব, এরপরে হচ্ছে এরকম ভাবে আমরা 4 টাইম দিব। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখানো হয় নাই, সেটা কি? এই যে আমরা ম্যাটেরিয়াল যেখানে মানে রাখতেছি, ঠিক আছে, এই মোল্ডের ভিতরে রাখার পূর্বে আমরা এই সারফেস গুলাকে কি কোনো লুব্রিকেন্ট দিয়েছি নাকি দেই নাই বলেন তো? স্যার দিয়েছি। কেন দিয়েছি? লুব্রিকেন্ট যদি ইউজ করি, কেন, কি পারপাসে আমরা লুব্রিকেন্ট ইউজ করব সারফেস গুলাতে সাইড দিয়ে? স্যার না হলে মোল্ডে লেগে যাবে। এইটা থাকবে স্যার। হ্যাঁ, মোল্ড তো আর লাগবেই। মোল্ড লাগলেও কিন্তু প্রবলেম না, যেটা প্রবলেম হবে আমরা যখন এই মোল্ডটাকে খুলবো, যখন আমরা এই কিউব গুলা বের করবো মোল্ড থেকে, তখন কি হবে? তখন দেখা যাবে আমাদের যে কিউবের সারফেস গুলা খোলার সময়, মানে হচ্ছে এই ইয়াটা ডিসম্যান্টেল করার সময় যেটাকে আমরা বলি, সেটা দেখা যাবে তখন সারফেসে কিছু অংশ ভেঙে যেতে পারে। ভেঙে গেলে কি আমাদের কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্টটা কি আমরা প্রপার রেজাল্ট পাবো না। সেই জন্য আমরা লুব্রিকেন্ট করতেছি, যাতে এটা খুব সারফেস, যাতে কোনো রকমের মোল্ড আউট করার সময় আমাদের যাতে কোনো রকমের সারফেসে ফ্র্যাকচার বা কোনো রকমের ভাঙা অংশ তৈরি না হয়। বুঝতে পেরেছি? খুব ইজিলি যাতে আমরা মোল্ডটাকে আউট করতে পারি মেইনলি সেই জন্য আমরা লুব্রিকেন্ট ইউজ করতেছি। ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আপনাদের সিপিতে জিজ্ঞাসা করা হতে পারে যে আমরা যখন এই মোল্ডটা তৈরি করব তখন কি আমরা কোনো রকমের লুব্রিকেন্ট দিয়ে নিব নাকি ফার্স্টে? আপনারা মানে কেন লুব্রিকেন্ট দিব? লুব্রিকেন্ট দেওয়ার মেইন পারপাসটা কি আসলে? এই জিনিসগুলো কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে। সো একটু ভালোভাবে স্যার লুব্রিকেন্টটা কি? লুব্রিকেন্ট বলতে আসলে আমরা কি বুঝি বলেন? না মানে স্যার ম্যাটেরিয়াল অয়েলি টাইপের কিছু। হ্যাঁ, অয়েল টাইপের জিনিসপত্র ইউজ করা হয়। ঠিক আছে? ইভেন আপনারা কনস্ট্রাকশন সাইটে দেখবেন, কনস্ট্রাকশন সাইটেও অনেক সময় যেটা করা হয় সেটা হচ্ছে লুব্রিকেন্ট ইউজ করা হয়। আমরা যে ফর্মওয়ার্ক গুলো বানাই, ফর্মওয়ার্কের একটা সাইড, যেই সাইডটা কংক্রিটের সাথে টাচ থাকবে ওই সাইডে আমরা লুব্রিকেন্ট ইউজ করি। ঠিক আছে? লুব্রিকেন্ট ইউজ না করলে যখন আমরা ফর্মওয়ার্কটা ডিসমেন্টাল করব তখন দেখা যাবে যে কি এই সারফেসের মধ্যে মানে ফ্র্যাকচার অলরেডি তৈরি হয়ে যায়। ঠিক আছে? কিছু অংশ ভেঙে যায়, সাইড দিয়ে কিছু ফাটল ধরে যায়। ঠিক আছে? ড্যামেজ হয়ে যায় জিনিসটা। সো এই ড্যামেজ গুলো যাতে না হয় এই জন্য মেইনলি লুব্রিকেন্ট করা। বুঝতে পেরেছি?
বোঝা গেছে বিষয়টা? জি স্যার। আচ্ছা। এই যে এটা হচ্ছে কি কিউরিং করতেছি আমরা। এই কিউরিং কি জিনিস আমরা আগে পড়ে আসছি না? কি জিনিস বলেন তো কোন একজন? স্যার পানি দিয়ে ইয়া করা স্যার, হাইড্রেশন। চুবিয়ে রাখা পানিতে, সহজ বাংলায় জি স্যার। পানিতে ডুবিয়ে রাখা। এই যে স্পেসিমেন গুলোকে এরপরে ডুবে রাখছে। আচ্ছা, এই যে আমরা যে স্পেসিমেন যে মানে তৈরি করলাম একটু আগে, যে এই যে মোল্ডের ভিতরে যে রাখলাম, রেখে এটার কতক্ষণ পরে আমরা আসলে পানিতে ডুবাবো স্পেসিমেন গুলোকে, এই কিউব গুলোকে? স্যার ফাইনাল সেটিং টাইমের পরে। সেটা একটা টাইম লিমিট এখানে বলে দেওয়া আছে। সেটা হচ্ছে আমরা ঠিক 24 ঘন্টা পরে আমরা এই জিনিসটাকে পানিতে মানে হচ্ছে পন্ডিং করব। ঠিক আছে? এখানে আপনি যদি প্লাস্টিক স্টেজে করেন তাহলে কি পসিবল? জিনিসটা পুরোপুরি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে না সিমেন্ট মর্টারটা? সো এটা হার্ডেন হওয়ার পরে, দ্যাট মিনস এখানে বলে দেওয়া মনে রাখতে হবে যে আমরা কতক্ষণ পরে করবো এই জিনিসটা জিজ্ঞাসা করতে পারে। সেটা হচ্ছে 24 আওয়ার পরে। ঠিক আছে? প্রত্যেকটা গ্রুপ তাদের গ্রুপ নাম্বার লিখে রেখেছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এই যে এটাই হচ্ছে আমাদের মেইনলি পানিতে ডুবানোর পরে এরপরে হচ্ছে এটাকে আমরা উঠালাম। উঠিয়ে এখন আমরা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেন্থ টেস্ট করবো এই স্পেসিমেনটার। ঠিক আছে? আপনার 3টা স্পেসিমেন আছে। আপনি প্রথমটার 3 দিন সেটা পরে 3 টেস্ট দিন পর করবেন। উঠালাম আর কি। হ্যাঁ, সে ফর সাপোজ আপনি 3 দিন পরে উঠালেন, তারপরে একটা স্পেসিমেন নিয়ে টেস্ট করবেন। এরপরে একটা তো অলরেডি ভেঙে গেল, এটা তো শেষ। এরপরে হচ্ছে আরো 2টা আছে। এরপরেরটা করবেন 7 দিন পরে, এরপরেরটা করবেন ফাইনালি যেটা করবেন সেটা হচ্ছে 28 দিন পরে। ঠিক আছে? এই যে এটা কম্প্রেশন টেস্টিং মেশিনে আমরা দিব, স্পেসিমেনটা সেট করব। স্যার নরমালি ভার্সিটি খোলা থাকলে কি এর মাঝখানে অন্য ল্যাবও কি আমরা করি স্যার? হ্যাঁ, মানে হ্যাঁ, এর এটা তো অনেক বড় একটা ল্যাব। হ্যাঁ, এই ল্যাবটা আসলে অনেক বড়। এই ল্যাবটাও বড়। ইভেন আরেকটা ল্যাবও করা হয়, সেটা হচ্ছে যে কনক্রিটের। এখানে তো করছেন সিমেন্ট মর্টার, এখানে হচ্ছে কনক্রিটের। ঠিক আছে? তো ওইটাও সেমই। তো এই 2টা ল্যাবই মেইনলি হচ্ছে অনেক সময় ধরে করা লাগে। ঠিক আছে? মানে প্রায় আপনার টেস্টের যে ডাটা পাইতে আপনার প্রায় 28 দিন সময় লেগে যায়। বুঝা গেছে বিষয়টা? জি স্যার, তাহলে এগুলোর মাঝখানে কি অন্য মানে হ্যাঁ, এক্সপেরিমেন্ট গুলো করা হয়? হ্যাঁ, এগুলোর মাঝখানে কি অবশ্যই আপনি কি এগুলোর মাঝখানে কি বইসা থাকবেন? আপনার কি মানে অন্যান্য এক্সপেরিমেন্ট গুলো অবশ্যই করানো হবে, নাহলে কি আপনার পিছিয়ে যাবেন না? জি স্যার। প্রপারলি সেট করে এমন ভাবে বসাবো যাতে টপ সারফেস আর বটম সারফেস খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়। আচ্ছা, আমরা যে কিউবটা বানাইছি, কিউবের প্রত্যেকটা সাইডের সারফেস এরিয়া কত? 2 ইঞ্চি 2 ইঞ্চি কি বলেন এটা? 4 ইঞ্চি স্যার, 4 ইঞ্চি। 4 হ্যাঁ, ইঞ্চি 4 ইঞ্চি। কেটে দিলাম।
আমরা এখন মেশিন অন করে দিব, মেশিন থেকে আমাদের রিডিং দিয়ে দিবে। মেশিন থেকে আমরা কি রিডিং পাবো? এটা ফেইলারের আগ পর্যন্ত ম্যাক্সিমাম যে লোডিং, সেই ম্যাক্সিমাম লোডিং এর ভ্যালুটা দিয়ে দিবে। এই যে ম্যাক্সিমাম লোড দেখেছেন লেখা উঠতেছে যে, এই যে ম্যাক্সিমাম লোড দেখছেন? এরপরে দেখছেন কি এই জায়গাগুলোর মধ্যে ফাটল ধরে গেছে। সো এই যে আমরা যে কেন শুধুমাত্র সিমেন্ট পেস্ট ইউজ করলাম না, কারণ হচ্ছে কি সিমেন্ট পেস্ট ইউজ করলে দেখা যাচ্ছে এরকম ফাটলগুলো আগেই অলরেডি ধরে যেত সিমেন্ট পেস্টের উপরে। ঠিক আছে? সো আপনার একটা জিনিস অলরেডি মানে কিছুটা ফাটল ধরা, সেই জায়গায় যদি আরেকটু লোড দেন সেটাকে অনেক অল্প প্রেসারে কি ভেঙে যাবে না? তো সেটাকে আমরা এক্সাক্ট ভ্যালুটা পাবো, কম্প্রেসিভ স্ট্রেংথের পাবো না। সেই জন্য আমরা মেইনলি হচ্ছে সিমেন্ট মর্টার ইউজ করি, শুধুমাত্র সিমেন্ট পেস্ট না। বুঝা যাচ্ছে বিষয়গুলো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। দেখছেন কিরকম ভাবে ফাটল ধরে গিয়েছে? সো এটাই হচ্ছে আমাদের মেইনলি এক্সপেরিমেন্ট। সো এখন হচ্ছে আমরা যেটা করব, স্যার এখানে বলতে গেলে সিলিকা স্যান্ডটা কোন সময় মেশানো হয় একটু দেখাতে পারবেন? সিলিকা স্যান্ডটা আচ্ছা ঠিক আছে। আমরা কি করলাম এই বোর্ডের মধ্যে বলেন তো? কি কি নিয়েছি বোর্ডটা? মিক্সিং মেশিনে বসানোর আগে কি কি নিয়েছি? বোর্ডের মধ্যে কি কি আছে এখন? স্যার সিমেন্ট আর পানি। হ্যাঁ, সিমেন্ট আর পানি আছে শুধুমাত্র। আমরা এখনো সিলিকা স্যান্ড কিন্তু দেই নাই। আমরা মেশিনের মধ্যে সেট করে দিব, শুধুমাত্র বোর্ডের মধ্যে কি আছে? সিমেন্ট আর পানি। এরপরে এটাকে লো স্পিডে 30 সেকেন্ড সময়ের জন্য মিক্সিং হতে থাকবে। এরপরে আমরা সিলিকা স্যান্ডটাকে দিব। সিলিকা স্যান্ডটাকে কিন্তু আমরা পুরোটা কিন্তু একবারে ঢালতেছি না, আমরা গ্র্যাজুয়ালি অল্প অল্প করে নিয়ে ঢালতেছি। কারণ কি আমাদের 30 সেকেন্ড সময় ধরে এই জিনিসটাকে মানে ঢালতে হবে। ঠিক আছে? জি স্যার। যে কোশ্চেন করছেন উত্তর পাইছেন? জি স্যার। আচ্ছা ঠিক 30 আছে। সেকেন্ডের ভিতরে ঢালতে হবে। হ্যাঁ, এই 30 সেকেন্ড সময় ধরে আমরা জিনিসটাকে ঢালবো। আমরা কিন্তু পুরো জিনিসটাকে একসাথে ঢেলে দিচ্ছি না। ঠিক আছে? স্যার যদি 30 সেকেন্ডের পরে যদি বালুটা অ্যাড করা হয় তাহলে স্যার কি হবে? আপনি কেন 30 সেকেন্ডের পরে অ্যাড করবেন? এটা হচ্ছে টেস্ট প্রসিডিউর, আপনি কেন 30 সেকেন্ডের পরে অ্যাড করবেন? মানে স্যার কোনো রিজন নাই, শুধু টেস্ট প্রসিডিউরটা ফলো করার জন্য? কোনো রিজন আসলে কি আপনার হচ্ছে এখানে যেটা হতে পারে, এখানে কিছু কিছু জিনিস হচ্ছে আমরা আগের টেস্ট গুলোর মতো এখানেও মেবি আমার কাছে যেটা মনে হচ্ছে এই টেস্টের ক্ষেত্রে দুইটা জিনিস এখানে ভ্যারি করতে পারে। সেটা হচ্ছে একটা হিউমিডিটি ইফেক্ট পড়তে পারে। আপনি সে ফর সাপোজ আপনি অনেকক্ষণ ধরে মিক্সিং করতেছেন, তখন কি আপনার মিক্সিং ডিউরেশনটা বেড়ে যাচ্ছে না? মিক্সিং ডিউরেশন এক্সেসিভ হলে তখন কি হচ্ছে এনভায়রনমেন্টাল একটা ইমপ্যাক্ট থাকতে পারতেছে সেই স্পেসিমেন্টের উপরে। দেখা যাচ্ছে যে কিছুটা ওয়াটার লস হয়ে যেতে পারে, তাই না? আসলে স্যার আমরা সবগুলো এক্সপেরিমেন্ট এই যে এএসটিএম রেফারেন্স দিয়ে করতেছি তো স্যার জি। ওগুলো দেখা যায় কি গুগলে সার্চ করলেও মানে এক্সাক্ট অ্যান্সারটা পাওয়া যায় না যে এগুলা মানে জাস্ট এতটুক টাইম ধরেই কেন করব, কিংবা বেশি হলে কি সমস্যাটা হইতে পারে, এগুলো স্যার মানে ওরা মানে শো করে না আর কি কোনো কিছু। আচ্ছা এই জিনিসটা আমি নিজেও জানি না, কারণ আমি নিজেও যখন করে আসছি তখন আমি নিজেও ওদের প্রসিডিউর গুলো ফলো করে করছি। কিন্তু মানে কেন হয় মানে প্রত্যেকটা জিনিসের একদম এক্সাক্টলি আসলে জানা হয় নাই, বাট মোটামুটি কিছু কিছু জিনিস জানি, অতটুকুই হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। বাকি যদি আপনারা কিছু জানতে চান তাহলে হয়তো আমার একটু জেনে তারপরে জানাইতে হবে। আচ্ছা স্যার ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর হচ্ছে আমরা যে মোল্ডের ভিতরে যে আমরা হচ্ছে যে ম্যাটেরিয়াল গুলো ঢেলেছিলাম সিমেন্ট মর্টার, সেটা আমরা মানে কতক্ষণ পরে আমরা হচ্ছে পন্ডিং এ দিয়েছিলাম বলতে পারবেন? স্যার 24 ঘন্টা। 24 ঘন্টা পরে, ঠিক আছে। আচ্ছা, আর এখন আমরা আরেকটা জিনিস খেয়াল করব। আচ্ছা, আমরা মেইনলি হচ্ছে কম্প্রেশন টেস্ট করতেছি। এখানে দেখেন আমরা এই যে ওয়াটার পন্ডিং করতেছি, ঠিক আছে। সো আমাদের যে মর্টারটা, আমাদের যে স্পেসিমেনটা, সেটা আমরা হচ্ছে প্রথমে কতদিন মানে পরে আমরা পন্ডিং করতেছি, সেটা হচ্ছে 24 ঘন্টা পরে, তাই না? এখন দেখেন আমাদের এএসটিএম আমাদের একটা মিনিমাম টলারেন্স
টাইমের যে একটা টলারেন্স সেটা দিয়ে দিয়েছে। সে ফর সাপোজ আজকে সকাল 10টার সময় আপনি স্পেসিমেনটা বানালেন। আপনার 24 ঘন্টা কালকে সকাল 9টা মানে সকাল 9টার সময় শেষ হয়ে গেল। তো তখন গিয়ে যদি আপনি করেন, দেখা যাচ্ছে যে আপনার সকাল 9টায় ক্লাস আছে। আপনি 9টায় যাইতে পারলেন না। এখন আপনি 9:30 গেছেন। তার মানে আপনি এই পারমিসিবল টলারেন্স এর মধ্যে আছেন। ঠিক আছে? সেটা 9:30টাও হইতে পারে, সেটা 8:30টাও হইতে পারে। বুঝা গেছে বিষয়টা? এরকম প্রত্যেকটা টাইম যেহেতু এই টেস্টটা একটা টাইম কনস্ট্রেইন একটা টেস্ট। সো এখানে প্রত্যেকটা টাইমের জন্য ASTM আমাদের আবার একটা টাইমের কতটুকু পারমিসিবল টলারেন্স দিয়ে দিয়েছে ওরা আমাদের। যে কতটুকু পর্যন্ত ওরা অ্যালাও করতেছে। সেটা হচ্ছে আমরা যখন 3 দিন পরে গিয়ে কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করব। এই স্পেসিমেনটাকে আমরা 3 দিন বন্ডিং করে রেখেছি। এখন এমন হতে পারে যে আমরা এক্সাক্ট 3 দিন মানে কি 72 ঘন্টা না? এক্সাক্ট 72 ঘন্টা পরে গিয়ে টেস্ট করতে দেখা যায় যে অনেক সময় কোনো কাজের ব্যস্ততার জন্য হয়তোবা যাওয়া হয়নি। সেক্ষেত্রে ASTM আমাদেরকে বলে দিয়েছে যে এটা ১ ঘন্টা আগেও করা যেতে পারে অথবা ১ ঘন্টা পরেও করতে পারেন। ঠিক আছে? একইভাবে ৭ দিনের জন্য সেটা ৩ ঘন্টার আগ-পিছ হইতে পারে, কোনো সমস্যা নেই। ২৮ দিনের জন্য ১২ ঘন্টার আগ-পিছ হইতে পারে। সেটাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে আচ্ছা বাকি জিনিসগুলো আমি আপনাদের মানে মেইনলি ডাটা শিটে দেখাবো যে ডাটা শিট কিভাবে করে আপনি গ্রাফ ড্র করবেন এই জিনিসগুলো আমি ডাটা শিটে দেখাচ্ছি। আর এই যে কিউব গুলা টেস্ট করব এই কিউব গুলা আমি আগেই বলেছি যে এই যে আমরা ৩ দিন, ৭ দিন, ২৮ দিন পর যে ডাটা মানে কম্প্রেসিভ স্ট্রেন্থ টেস্ট করতেছি। কারণটা কি? কারণ হচ্ছে আমরা ওপিসি নিয়ে টেস্ট করতেছি। মানে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। ঠিক আছে? ওপিসি দিয়ে যদি টেস্ট করি তাহলে ৩ দিন, ৭ দিন, ২৮ দিন পর্যন্ত আমাদেরকে ইউজ করা লাগতেছে। ঠিক আছে? ডাটা নিতে হচ্ছে। আর আমরা যদি এই ওপিসি ইউজ না করে আমরা যদি আরএইচপিসি নিই, দ্যাট মিনস র‍্যাপিড হার্ডেনিং পোর্টল্যান্ড সিমেন্ট তখন আমরা সেটা ৩ দিন পরেই কিন্তু হয়ে যাচ্ছে। দ্যাট মিনস কি আমাদের কনস্ট্রাকশন অনেক ফাস্টার হচ্ছে না সেক্ষেত্রে? এখানে যেটা আমরা ২৮ দিনে যেই কম্প্রেসিভ স্ট্রেংথ অর্জন করবে, আরএইচপিসি নিলে সেটা কততে অর্জন করবে? ৩ দিনেই অর্জন করতে পারবে। বুঝা যাচ্ছে বিষয়টা? জি স্যার। কারণ কি এখানে হচ্ছে মানে হার্ডেনিং হওয়ার প্রবাবিলিটিটা সবথেকে বেশি থাকবে র‍্যাপিড হার্ডেনিং পোর্টল্যান্ড সিমেন্টে। ঠিক আছে? কিন্তু আমাদের তাহলে আমরা প্রত্যেকটা কনস্ট্রাকশন এ কেন আরএইচপিসি ইউজ করি না? কারণ হচ্ছে এখানে কিছু ইকোনমিক্যাল টার্ম থাকে। সেজন্য আমরা মেইনলি হচ্ছে ওপিসি দিয়েই সবগুলা কাজ করি। ঠিক আছে? আচ্ছা। আর হচ্ছে লো হিট পোর্টল্যান্ড সিমেন্টের জন্য ৩ দিন আর ৭ দিন। ঠিক আছে? এই জিনিসগুলো একটু দেখে রাখবেন। আর এখানেও আগের টেস্ট গুলোর মতো এখানেও কিন্তু একটা টেম্পারেচার ইফেক্ট থাকতে পারে আর হিউমিডিটি ইফেক্ট থাকতে পারে। এই ২ টা কন্ডিশন মাথায় রাখবেন টেম্পারেচার আর হিউমিডিটি। আর হচ্ছে এখানে ক্যালকুলেশন এ চলে আসি। আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই যে আমরা যে সিভ নাম্বার 16 দিয়ে আমরা স্যান্ডটাকে ছেঁকেছি না? এই জি স্যার। ব্যাপারটাতে আমাদের খেয়াল রাখতে হবে। কারণ কি এই সিভ নাম্বার 16 দিয়ে ছেঁকেছি যাতে হচ্ছে আমাদের যেই এর পরের যে ইয়াগুলা থাকে যে আমরা যেই ন্যাচারাল সিলিকা স্যান্ডটা নিব সেটা পার্টিকল সাইজ যাতে খুব বেশি ভ্যারি না হয়। আর হচ্ছে আমাদের সেগুলোর মধ্যে ইন্টার পার্টিকেল এর মধ্যে যাতে আমাদের ভয়েডটা যাতে কম থাকে সেজন্য আমরা মেইনলি হচ্ছে ছেঁকে নিয়েছি। ঠিক আছে? সো এটা একটা প্রিকশন বলা যেতে পারে। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের এই টেস্টের ডাটা। আচ্ছা আমরা কয়টা স্পেসিমেন নিয়েছি এই টেস্টের জন্য মেইনলি? ৩ টা স্যার। আমরা মেইনলি ৩ টে স্পেসিমেন নিয়ে কাজ করেছি। আচ্ছা আমরা সিমেন্ট নিয়েছি আচ্ছা আমাদের স্পেসিমেন যেটা নিয়েছি স্পেসিমেনের প্রত্যেকটা ধার কত ছিল? 2 ইঞ্চি করে, তাই না? কিউবগুলার? দ্যাট মিনস আমাদের কিউবের একটা সাইডের সারফেস এরিয়া যদি নিই তাহলে সেটা কত? 4 ইঞ্চি স্কয়ার, তাই না? জি স্যার। আচ্ছা সেটাই এখানে লিখেছে এই যে স্পেসিমেনের এরিয়া কত? তাহলে 4 তার মানে আমাদের প্রত্যেকটা স্পেসিমেনের জন্য এরিয়া কত করেছিল? সারফেস এরিয়া করে এক সাইডের 4 স্যার। 4 করেছিল। আচ্ছা। এখন আমাদের আমরা সিমেন্ট নিয়েছি হচ্ছে ৭৫০ গ্রাম আর স্যান্ড নিয়েছি এতটুকু। আর ওয়াটার সিমেন্ট রেশিও ইউজ করেছি আমরা 0.48 আচ্ছা এখন দেখেন আমরা এজ 0 দ্যাট মিনস 0 ডেতে দ্যাট মিনস আমরা যেই দিন ম্যাটেরিয়ালটা প্রস্তুত করতেছি ঠিক সেদিনকে আমরা কোন লোড এপ্লাই করতে পারতেছি? না স্যার। কেন এপ্লাই করতে পারতেছি না? হার্ডেনিং হয় নাই এখনো। হ্যাঁ, সেদিন এটা এখনো প্লাস্টিক স্টেজে আছে। সেটাকে আমাদের হার্ডেনিং হওয়ার জন্য আমাদেরকে সময় দিতে হবে। ঠিক আছে? যেদিন প্রস্তুত করলাম সেই দিনের পরে হচ্ছে আমরা ২৪ ঘন্টা পরে আমরা জিনিসটাকে পন্ডিং করব। এর ৩ দিন পরে আমরা যাব গিয়ে আমরা এই যে ডাটা গুলা নিব। ঠিক আছে? এই যে আমরা ক্রাশিং লোড আমরা কিন্তু ল্যাবের যে ভিডিওটা দেখিয়েছি ওইখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের মেশিন থেকে স্যার আরেকবার একটু বলেন তো মানে কয়দিন পর কাজটা শুরু করব স্যার?
আচ্ছা, প্রথমে তো হচ্ছে আমরা স্পেসিমেনটা তৈরি করব, প্রস্তুত করব। জি মানে স্যার। হচ্ছে আমরা ম্যাটেরিয়াল প্রস্তুত করব, যেটা ম্যাটেরিয়াল প্রিপারেশন হয়ে যাওয়ার পরে আমরা যেটা করব, আমরা এটাকে একদিন মানে 24 ঘন্টার জন্য এটাকে রেখে দিব আমরা রুমে কোনো একটা জায়গায়। তো এরপরে করব কি, একদিন পরে গিয়ে এটা যখন হার্ডিং হয়ে যাবে তখন আমরা মোল্ড গুলাকে খুলে ফেলবো, খুলে ফেলে আমরা স্পেসিমেন গুলাকে নিব, স্পেসিমেন গুলাকে নিয়ে আমরা পন্ডিং করব। ঠিক আছে, পন্ডিং এ মানে কিউরিং করব, কিউরিং এ রাখার পরে এরপরে হচ্ছে আমরা 3 দিন পর্যন্ত ওয়েট করব। 3 দিন পরে গিয়ে আমরা ল্যাবে ডাটা নিব। ঠিক আছে, ল্যাবে ডাটা নিয়ে বের করব হচ্ছে কম্প্রেসিভ টেস্ট। ল্যাবে আমরা কি ডাটা পাবো? ল্যাব থেকে মেইনলি ক্রাশিং লোড, আমাদের যে মেশিনটা আছে। আপনার মাইকটা কাইন্ডলি প্লিজ একটু মিউট করেন, আপনার স্পিকারটা মিউট করেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা ক্রাশিং লোডটা বের করব। ঠিক আছে, এই যে ক্রাশিং লোড কি আমাদের মেশিন দিয়ে দিচ্ছে না? আমাদের যে ডিজিটাল যে মেশিনটাতে আমরা কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করতেছি সেটাই আমাদের দিয়ে দিচ্ছে না ক্রাশিং লোড? আমরা দেখেছি মাত্র ভিডিওতে। জি স্যার। আচ্ছা, সো আমাদের ক্রাশিং লোড পেয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের ক্রাশিং লোড জানা, আমাদের স্পেসিমেনের এরিয়া জানা। এখন আমি কম্প্রেসিভ স্ট্রেংথ কিভাবে বের করব বলেন? স্যার একটা কোশ্চেন স্যার ছিল ভাগ স্যার। করে দেবো স্যার। কোনটাকে কোনটা দিয়ে ভাগ করবেন? স্যার লোডকে এরিয়া দিয়ে ভাগ করে দেবো। হ্যাঁ, লোডকে এরিয়া দিয়ে ভাগ করলে আমরা কম্প্রেসিভ স্ট্রেংথ পেয়ে যাব। হ্যাঁ, যার কোশ্চেন ছিল বলেন। স্যার ওয়াটার সিমেন্ট রেশিওটা কোথা থেকে পাবো স্যার? এটা কি গিভেন থাকবে স্যার? এটা দিয়ে গিভেন দিয়ে দেওয়া হবে আপনাকে। যে ভ্যালু গুলো জি এখানে স্যার। লেখা আছে এগুলো আপনাদের দিয়ে দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, দ্যাট মিনস আমার গ্রুপ এখানে একটা কম্প্রেসিভ স্ট্রেংথ এর ভ্যালু পেয়ে গেল। একইভাবে সেম প্রসিডিউরে গ্রুপ 2 ও এখানে একটা ভ্যালু পেয়েছে। গ্রুপ 2 যখন 3 নাম্বার দিনে গিয়ে টেস্ট করেছে সে একটা ডিফারেন্ট ক্রাশিং লোড পেয়েছে। সে তার ক্রাশিং লোডের জন্য সে একটা ডিফারেন্ট কম্প্রেসিভ স্ট্রেংথ ভ্যালু পেয়ে যাবে। ঠিক আছে? একইভাবে গ্রুপ 3 3 দিনের জন্য সেও একটা ডিফারেন্ট কম্প্রেসিভ স্ট্রেংথ পেয়ে যাবে। কম্প্রেসিভ স্ট্রেংথ এর ডাটা কিভাবে বের করতেছি সবাই বুঝা গেছে বিষয়টা? কিভাবে পাবো কম্প্রেসিভ স্ট্রেংথ এর ভ্যালু গুলা? এই ডাটা শিটের ভ্যালু গুলা কিভাবে পাবো বলেন তো? লোড কে এরিয়া দিয়ে ভাগ হ্যাঁ, লোডকে এরিয়া দিয়ে ভাগ করে পেয়ে যাব। এখন এগুলার এভারেজ করো, এই তিনটা ডাটার এভারেজ কেমনে করতে হয় সেটাকে আবার আমার বলে দিতে হবে? নাকি সেটাও বলতে হবে? সামেশন করে আচ্ছা, দিবে। হ্যাঁ, এভারেজ করে যে ভ্যালুটা পাবেন সেটা হচ্ছে এভারেজ কম্প্রেসিভ স্ট্রেংথ পেয়ে গেলেন। 3 দিনের জন্য আপনার এভারেজ কত কম্প্রেসিভ স্ট্রেংথ। এই সেম প্রসিডিউরে 7 দিনের জন্য পেয়ে যাবেন ভ্যালুগুলা। একইভাবে 28 দিনের জন্য ভ্যালুগুলা পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পরে কি পাচ্ছেন? এখানে একটা এভারেজ কম্প্রেসিভ স্ট্রেংথ এর ভ্যালু পেয়ে যাচ্ছি। ঠিক আছে? এখন এভারেজ এখানে আপনাদের একটা স্যাম্পল ক্যালকুলেশন দেখাবেন। এই যে কম্প্রেসিভ স্ট্রেংথটা কিভাবে ক্যালকুলেশন করতেছেন আর এভারেজ কম্প্রেসিভ স্ট্রেংথটা কিভাবে পাচ্ছেন। আর এরপরে হ্যাঁ, বলেন। স্যার এই যে গ্রুপ 1 গ্রুপ 2 যে ভিন্ন ভিন্ন লোডটা পাচ্ছে এটা স্যার কেন হবে? যেহেতু আমরা মানে 3 দিনের জন্য যদি ক্যালকুলেট করি। আচ্ছা, এখানে যেটা হচ্ছে আপনার হচ্ছে যেইটার জন্য হতে পারে, দেখা যাচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও 0.48, দেখা যাচ্ছে যে এক্সাক্টলি ঠিক সেটাই হচ্ছে না। তারপর হচ্ছে সিমেন্ট যেটা ইউজ করা হচ্ছে, সে ফর সাপোজ এখানে কিছু ওয়েট একদম এক্সাক্টলি দেখা যাচ্ছে যে 750 হচ্ছে না, হয়তোবা 750.1 এরকম কিছু একটা ভেরিয়েশন হতে পারে। স্যান্ডের ক্ষেত্রেও কিছুটা ভেরিয়েশন হতে পারে। তারপর কি সিমেন্টের প্রপার্টিজ কিছুটা ডিফারেন্ট হতে পারে। সিমেন্টটা ইউজ করা হচ্ছে, সে ফর সাপোজ গ্রুপ 1 যেই ব্যাগের সিমেন্টটা ইউজ করেছে, গ্রুপ 2 আবার আরেকটা ডিফারেন্ট ব্যাগের সিমেন্ট ইউজ করতেছে। তাহলে কি সিমেন্টের মধ্যে আবার কিছুটা ভেরিয়েশন থাকতে পারে বাইন্ডিং প্রপার্টির জন্য। সেটার জন্য ভেরিয়েশন হতে পারে। বুঝা গেছে বিষয়টা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এভারেজ কম্প্রেসিভ স্ট্রেংথ গুলা পেয়ে যাব। এভারেজ কম্প্রেসিভ স্ট্রেংথ পেয়ে যাওয়ার পরে আমাদেরকে বলতেছে কি, আমাদেরকে রেজাল্ট লিখতে বলতেছে কম্প্রেসিভ স্ট্রেংথ অফ সিমেন্ট মর্টার। তাহলে কি আমরা হচ্ছে এই যে এভারেজ কম্প্রেসিভ স্ট্রেংথ পেলাম তিনটা ডিফারেন্ট ডে এর জন্য, 3 দিন, 7 দিন আর 28 দিন, সেগুলো লিস্ট ডাউন করব। লিস্ট ডাউন করে আমাদেরকে কি চেক করতে হবে? লিস্ট ডাউন করে আমাদেরকে চেক করতে হবে 3 দিনের জন্য যে এভারেজ কম্প্রেসিভ স্ট্রেংথ পেয়েছি, 7 দিনের জন্য, 28 দিনের জন্য, সেই ভ্যালুগুলো আমাদের এই এসটিএম এর যে মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ যে ভ্যালুটা দিয়েছে সেটা ফুলফিল করে কিনা। কোন টেবিল মনে আছে? কোন টেবিলটার সাথে আমরা চেক করব ভ্যালুগুলোকে? টেবিল 3.1 এর সাথে আমরা চেক দিব যে আমাদের যেই আমরা রেজাল্টটা পেয়েছি সেই রেজাল্টটা কি আমাদের এএসটিএম এর স্পেসিফিকেশনটা কি সে মানে ফুলফিল করতেছে নাকি করতেছে না। বুঝা গেছে বিষয়টা? জি স্যার। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের মেইনলি ল্যাবের কাজ। এই জিনিসটা আমরা দেখবো আর আমাদেরকে এখানে একটা গ্রাফ ড্র করতে হবে। এখানে বলতেছে কি
এখানে বলতেছে ড্র দ্য কম্প্রেসিভ স্ট্রেংথ ভার্সেস এজ কার্ভ অন দ্য প্লেইন গ্রাফ পেপার। আমরা একটা প্লেইন গ্রাফ পেপার নিব, সেখানে কম্প্রেসিভ স্ট্রেংথ ভার্সেস এজ এর একটা গ্রাফ ড্র করব। এখানে হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ আর এখানে হচ্ছে এজ থাকবে। ঠিক আছে, আমরা একটা গ্রাফ ড্র করবো আর এখানে বলতেছে কি রিপোর্ট দ্য রেজাল্ট টু দ্য নিয়ারেস্ট 10 psi। আমাদেরকে 10 psi পর্যন্ত রেজাল্টটাকে রিপোর্ট করতে হবে। 10 psi পর্যন্ত যদি রেজাল্ট রিপোর্ট করতে হয় তার মানে কি বোঝা যায় বলেন তো? আমার যদি 75 আসে তাহলে আমরা কত নিব? যদি আমাদের ভ্যালুটা 75 আসে তাহলে আমরা কত নিব? স্যার আরেকবার একটু স্যার বলবেন স্যার, নেটওয়ার্কের প্রবলেম স্যার। আচ্ছা, আমাদেরকে বলেছে যে গ্রাফের রিপোর্ট, বিষয়টা স্যার। হ্যাঁ আমি বলতেছি গ্রাফের বিষয়টা, আমি আপনাদেরকে বলতেছি আমাদেরকে বলেছে কি 10 psi পর্যন্ত ভ্যালু নিতে। এখন আমাদের যদি 75 আসে, দেখা যাচ্ছে না। হ্যাঁ স্ক্রিন আমি আপনাদেরকে শেয়ার দিচ্ছি, আপনাদের ডাটা গুলো একটু ক্লিয়ার করে নিই, আমি আপনাদেরকে স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আচ্ছা, আমাদের যদি ভ্যালু 75 আসে তাহলে আমরা কত নিব? 10, আমাদেরকে বলেছে কি নিয়ারেস্ট 10 পর্যন্ত নিতে, তাহলে আমরা কত নিব? তো দুইটাই তো নেওয়া যায়, 70ও নেওয়া যায়, 80ও নেওয়া যায়। হ্যাঁ 70 নেওয়া যায়, এক্ষেত্রে 80ও নেওয়া যায়, কিন্তু আমাদের যদি 78 আসে তাহলে কত নিতে হবে বলেন তো? স্যার 80 হ্যাঁ 80 স্যার। 80 স্যার। হ্যাঁ 78 যদি আসে তাহলে আমাদেরকে 80 নিতে হবে। ঠিক আছে, সো আমরা সেম প্রসিডিউরে আমরা হচ্ছে আমাদের এই জিনিসটা আমাদেরকে 10 মানে আমাদেরকে নিয়ারেস্ট 10 psi পর্যন্ত নিতে হবে। দ্যাট মিন্স আমাদের যদি 78 ভ্যালু আসে তাহলে আমাদের সেটাকে 80 করতে হবে। যদিও 78 আসবে না, আমি আর কি আপনাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। যদি আমাদের 73 আসে তাহলে কত নিতে হবে? 70 নিব নাকি 80 নিব? 70 স্যার। 70 নিব। আচ্ছা, এখন আমার কোশ্চেন হচ্ছে আপনাদের কাছে, এই যে আমরা গ্রাফটা ড্র করব কি আমরা যে ভ্যালুগুলা পাচ্ছি, এখানে কি কি ভ্যালু পাচ্ছি? এখানে হচ্ছে এভারেজ কম্প্রেসিভ স্ট্রেংথ আর হচ্ছে এজ। এটা নিয়ে আমরা একটা গ্রাফ ড্র করব। গ্রাফটা কিরকম আসবে? আমাদের এই সাইডে কি বসাবে? এই সাইডে ওয়াই অ্যাক্সিসে এই এক্স অ্যাক্সিসে বসাবো এজ, আর ওয়াই অ্যাক্সিসে কি বসাবো? এভারেজ কম্প্রেসিভ স্ট্রেংথ। ঠিক আছে, সো বসানোর পরে দেখা যাবে কি 0 0 এর জন্য কি এখানে সবগুলো ভ্যালু কি 0 আসবে না? কারণ কি আমরা কোনো টেস্ট করতে পারতেছি না স্যার, 0 আসবে। তার মানে এখানে একটা ভ্যালু পাবো। একইভাবে এখানেও একটা ভ্যালু পাবো, এখানেও একটা ভ্যালু পাবো। সো আমাদের একটা বেস্ট ফিটেড কার্ভ ড্র হবে এখানে। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা? একটা কার্ভ ড্র করবো এখানে। ঠিক আছে, এটা কিন্তু একটা স্ট্রেট লাইন হবে না, একটা কার্ভ লাইন আসবে, মানে কার্ভ আসবে। ঠিক আছে, গ্রাফটা 3টা পয়েন্টের জন্য। হ্যাঁ জাস্ট 3টা পয়েন্টের জন্য। কারণ কি আপনি কয়টা পয়েন্ট পাচ্ছেন এখানে? 3 দিনের জন্য, 3টা পয়েন্ট স্যার। 7 দিনের জন্য, 28 দিনের জন্য, আর হচ্ছে 0 ডে এর জন্য। 0 ডে এর জন্য তো 0 0 তেই আছে, তাই না? তার মানে যেই কার্ভটা আঁকবো সেটা একটা মূল বিন্দুগামী কার্ভ আসবে। বুঝা গেছে বিষয়টা? স্যার মোট পয়েন্ট কয়টা হলো? 4টা স্যার। হ্যাঁ মোট পয়েন্ট হচ্ছে 4টা। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই 4টা। বুঝা গেছে? বুঝা গেছে বিষয়টা? জি স্যার, বুঝছি। আচ্ছা, আর একইভাবে আগের রেজাল্ট গুলো, আগের যেই এক্সপেরিমেন্ট গুলো তার মানে করেছে স্যার কার্ভটা স্যার বেস্ট ফিটেড হওয়া লাগবে এরকম কোনো ইয়ে আছে স্যার? আচ্ছা মানে মূল এখানে বিন্দুগামী হবে স্যার? আচ্ছা, কার্ভটা প্রথমত অবশ্যই মূল বিন্দুগামী হবে। কারণ কি এখানে একটা পয়েন্ট আছে। ঠিক আছে, এখন সে ফর সাপোজ আপনার 3 দিনের যে পয়েন্টটা আসছে সেটা সে ফর সাপোজ এরকম আসছে, এটা 3 দিনের জন্য। এখানে সে ফর সাপোজ 7 দিনের জন্য একটা পয়েন্ট পাচ্ছেন, আর একইভাবে 28 দিনের জন্য পয়েন্টটা সে ফর সাপোজ এরকম পাচ্ছেন। দ্যাট মিন্স কার্ভটা এরকম হওয়া যেতে পারে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমার জি স্যার, এই তার মানে লাইনটা বেস্ট অবশ্যই ফিটেড একটা, হবে না। হ্যাঁ অবশ্যই একটা কার্ভ হবে। ঠিক আছে, এখানে আসলে যদি আবার পয়েন্টের যদি ভেরিয়েশন অনেক বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অবশ্য ভেরিয়েশন হওয়ার কথা না আমি যেভাবে ডাটা দিয়েছি। ঠিক আছে, সো আপনাদের এখানে একটা জি স্যার, কার্ভ তার মানে ড্র প্রত্যেকটা করতে হবে। পয়েন্ট দিয়ে পাস করাইলেই স্যার হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ, দ্যাট মিন্স আপনাদের অবশ্যই একটা কার্ভ ড্র করতে হবে এখানে। ঠিক আছে, গ্রাফটা একটা কার্ভ আসবে। ঠিক আছে, আর ফাইনালি স্যার আপনাদেরকে যেটা বলেছেন আপনাদের ডিসকাশন পার্টটা একটু ভালোভাবে লিখবেন। ঠিক আছে, আপনারা সেখানে ডিসকাশন পার্টে আপনারা সেখানে বলতে পারেন যে আপনাদের যদি, হ্যাঁ বলেন। স্যার আমরা যে এর আগের এক্সপেরিমেন্ট গুলোতে যখন বেস্ট ফিটেড লাইনটা আঁকছিলাম তখন স্যার আমাদের তো এক একজনের মানটা এক এক রকম আসছিল, যেমন ইনিশিয়াল সেটিং টাইমের মানে মানটা ভিন্ন আসছে। তাহলে স্যার যদি সবার মান মানে একই গ্রুপে যদি সবার মানটা ভিন্ন আসে তাহলে স্যার সিগনিফিকেন্সটা কি, মানে বেস্ট ফিটেড লাইনটা ইউজ করার?
আমি আপনার কথা বুঝলাম না, মানে হচ্ছে আপনার সবার মান যদি ভিন্ন আসে তাহলে এই বেস্ট ফিটের লাইন ইউজ করার মেইন সিগনিফিকেন্সটা কি, তাই তো? জি স্যার। আচ্ছা, বেস্ট ফিটের লাইন আমরা ড্র করতেছি কি জন্য বলেন? আমাদের ওইখানে এর আগে যে আমরা টেস্ট গুলো করেছি সেটা কি ছিল? আমার আগের টেস্টটা কি জানি ছিল, হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইম স্যার বের করা, তাই না? ইনিশিয়াল সেটিং টাইম। আচ্ছা, ওইখানে আমরা হচ্ছে সময়ের সাথে সাথে কিসের পেনিট্রেশন বসিয়েছিলাম মনে হয় এখানে, পেনিট্রেশনের। তাই না? দ্যাট মিনস আমাদের গ্রাফটা ছিল পেনিট্রেশন ভার্সেস টাইম, তাই তো? জি সো স্যার। সো ওইখানে যদি আপনি বেস্ট ফিটের লাইন ড্র না করেন তাহলে কি আসবে? আপনার লাইনটা কি আসবে? একটা জিগজ্যাগ লাইন আসবে না? জি স্যার, জিগজ্যাগ লাইন কিন্তু আসবে। স্যার আমরা হ্যাঁ, 25 কিন্তু মিলিমিটারের জন্য যখন হ্যাঁ, করলাম তখন তো স্যার সবার মানটা ভিন্ন আসছে। হ্যাঁ, তাহলে সেটা স্যার তো আমি বুঝছি। এখন আপনার যেইটা এখানে আমাদের ASTM থেকে যেটা বলে দিচ্ছে সেটা কি, আমাদের যে লাইনটা আসবে সেটা একটা ডিক্লাইনিং স্ট্রেইট লাইন আসবে। ঠিক আছে? আমরা যখন পেনিট্রেশন ভার্সাস টাইম গ্রাফ আঁকবো সেটা একটা ডিক্লাইনিং স্ট্রেইট লাইন আসবে। সেটা কোনো জিগজ্যাগ লাইন আসবে না। দ্যাট মিনস কি, আপনাকে অবশ্যই লাইনটা একটা বেস্ট ফিটের লাইন আঁকতে হচ্ছে, তাই না? জি স্যার। সো বেস্ট ফিটের লাইন আঁকলে এখানে হ্যাঁ, এখানে আপনার ভ্যালুটা খুব স্লাইটলি ভ্যারি হতে পারে। ঠিক আছে? যখন আপনি হচ্ছে 25 এর জন্য যে ইনিশিয়াল রিডিংটা নিবেন সেটা অবশ্যই ইনিশিয়াল সেটিং টাইমটা একটু ভ্যারি হবে। ঠিক আছে? কারণ হচ্ছে আমরা এখানে মেইনলি আপনি যে বলতেছেন সিগনিফিকেন্সটা কোথায় বেস্ট ফিটের লাইন আঁকার। কারণ হচ্ছে আমাদের এই লাইনটা অবশ্যই একটা স্ট্রেইট লাইন, স্ট্রেইট ডিক্লাইনিং লাইন হতে হবে। ঠিক আছে? এইজন্যই মেইনলি হচ্ছে আমরা বেস্ট ফিটের লাইন আঁকতেছি। কারণ কি, এটা হচ্ছে আমাদের থিওরি থেকে বলে দেওয়া আছে। আর আমরা জানি কি থিওরির সাথে এই যে আমাদের যে ল্যাব গুলা করা হয় দেখা যায় কি পুরাপুরি এক্সাক্টলি আমাদের এইজন্যই কিন্তু ডাটা পয়েন্ট গুলো এক্সাক্টলি এই স্ট্রেইট লাইনের উপরেই বসতেছে না। কারণ কি? থিওরি আর প্র্যাকটিক্যাল কিন্তু পুরোপুরি 100% ম্যাচ করে না। এটা তো আমরা জানি। এজন্যই কিন্তু দেখা যাচ্ছে যে ডাটা পয়েন্ট গুলো একটু স্ক্যাটার হচ্ছে। ঠিক আছে? আচ্ছা বুঝা স্যার। বুঝা গেছে বিষয়টা? জি স্যার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। আর বাকি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে আমরা তাহলে একটু ডাটা গুলা তাড়াতাড়ি একটু তুলে নিই। আপনাদের ক্লাসের টাইম কিন্তু প্রায় শেষের দিকে। খুব বেশি টাইম নেই। স্যার আজকে কি সিপি নিবেন? আজকে আর তো টাইম নাই। সো আপনারা ডিসকাশন পয়েন্ট গুলা আপনাদের গ্রুপে তো মানে এই ক্লাসে তো ডিসকাশন লেকশন। ইভেন আমি কয়েকটা কোর্সে ক্লাস নিতেছি। 3rd ইয়ারের ক্লাস, ওইখানে তারা ডিসকাশন ল্যাব রিপোর্টে ডিসকাশন লেখেই নাই। মানে আমি দেখা খুবই অবাক ল্যাব রিপোর্ট দেখা। মানে কি 3rd ইয়ারের পরে এখনো যদি সে ডিসকাশন নাই লেখে, সে 2nd ইয়ারে ল্যাব করে আসছে, 1st ইয়ারে কইরা আসছে। এগুলো আসলে দেখলে মানে খুব খারাপ লাগে। তো আমি নাম্বার দিতেই চাই কিন্তু নাম্বার তখন দেওয়ার কোনো স্কোপই না, মানে একদমই থাকে না। তারপরে হচ্ছে আপনার এই যে ডিসকাশনে দেখা যায় যে উল্টাপাল্টা পয়েন্ট লেখেন। আমি তো বলতেছি না আপনার পেজ ভরায় লেখেন। আপনারা যেই জিনিসটা লেখেন ডিসকাশনে ৩ থেকে ৪ টা মানে ৩ টা পয়েন্টই দেন। কিন্তু আপনার যেগুলা এক্সাক্টলি ৩ টা পয়েন্ট সেটাই দিতে হবে আপনাকে। আরো এই জিনিসগুলো মেনশন করলেন। আসলে এই জিনিসগুলো নিয়ে আমাদের খুব সচেতন হওয়া উচিত। ডিসকাশনে আমরা মেইনলি কি নিয়ে লিখি? ডিসকাশনে আমরা রেজাল্ট গুলা নিয়ে লিখি। রেজাল্টের মানে কিছুটা ভেরিয়েশন এই জিনিসগুলো নিয়ে আমরা লিখি। ঠিক আছে? স্যার তাহলে আমরা কি এই যে একটা শার্ট এই যে সেন্টারিং করার 28 দিন পরেই তো খুলতে পারবো স্যার? হ্যাঁ, ২৮ দিন পরে খুলতে পারবেন মানে বুঝতে পারলাম না আপনার বিষয়টা। স্যার ওই যে নিচে যে আমরা বাঁশ দিয়ে সেন্টারিং করি না, এই যে ও ঢালাই দেওয়ার আচ্ছা, সময় আচ্ছা। স্যারটা। ও আচ্ছা, আপনার হচ্ছে যে কাস্টিং এর পরে প্রথম হচ্ছে আমরা যে সে ফর সাপোজ আপনার বাসার ছাদ ঢালাই দিবেন। আমরা প্রথমে তো কাস্টিং করতেছি, রিইনফোর্সমেন্ট বার গুলা যখন আমাদের পজিশন হয়ে যাচ্ছে এরপর আমরা কাস্টিং করি। কাস্টিং করার পরে ১ ঘন্টা মানে সরি ১ দিন পরে হচ্ছে আমরা সেটাকে ওয়াটার পন্ডিং করি। মানে হচ্ছে কিউরিং করি। সো কিউরিং করার এরপরে হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ২৮ দিন ফলো করে, অনেক ক্ষেত্রে ৭ দিন ফলো করে। ঠিক আছে? মেইনলি মনে হয় ২৮ দিনই ফলো করে বাংলাদেশে। জি স্যার, 28 দিন একটা স্যার। বলছেন না যে আরপিএস একটা সিমেন্ট হ্যাঁ, বলছিলেন না স্যার? আরএইচপিসি। আরএসপি স্যার এটা কি ইউজ করা হয়? আচ্ছা, এটা ইউজ করা আসলে নরমাল কনস্ট্রাকশন গুলোতে এটা ইউজ করা হয় না। কারণ এটা অনেকটা ইকোনমিক ফ্রেন্ডলি হয় না। ঠিক আছে? সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার যে বিল্ডিং তৈরি করবেন সেই বিল্ডিং এর দেখা যাবে যে আপনার আ খরচ বেড়ে যাবে। সো সেই ক্ষেত্রে এগুলা মানে প্রপার্টি সেল করাও একটু টাফ হয়ে যায় তখন। এই ডাটা গুলা স্যার কিন্তু এখন দেখে তো রাখবেন। সব জায়গায় স্যার মানে বাইরের দেশে স্যার স্টিল স্ট্রাকচারে বিল্ডিং তৈরি হয় স্যার।
তো হ্যাঁ স্যার সেখানে কি স্যার আর পিসি ইউজ করা হয় বাহিরের যেটা দেশে বললেন স্যার? সব যে স্টিল স্ট্রাকচার হয় সেটাও কিন্তু কথাটা কিন্তু সত্যি না। মানে অধিকাংশই স্যার আপ- মানে না, অধিকাংশ বললেও এটা ভুল। কারণ কি, স্টিলের কিন্তু খরচ অনেক বেশি, এটা কি জানেন? তাহলে জি তো স্যার। আমরা কেন কনক্রিটের দিকে আসতেছি, কেন আমরা সিমেন্ট বালি স্যান্ড নিয়ে কাজ করতেছি, যদি স্টিল দিয়ে কাজ করলে বেটার হয়। এখানে সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স পজিশনে রাখতে হবে, এখানে একটা ইকোনমিক ভ্যালু আছে, সেই জিনিসটাও খেয়াল রাখতে হবে। স্টিল দিয়ে করলে প্রাইস অনেক বেশি হয়ে যাবে। স্টিলটা এটা আসলে ভ্যারি করতেছে লোডের উপরে, কেন মানে কোথায় কনস্ট্রাকশন করা হচ্ছে, প্রত্যেকটা জিনিস মাথায় রেখে তারপর বাজেটের উপর ভিত্তি করে, সবকিছুর উপর ভিত্তি করে মেইনলি করা হয়। আর বাইরের দেশের সব স্টিল, এটা বললে ভুল হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করা হয় ওয়্যার হাউস গুলোতে স্টিল ডিজাইন ইউজ করা হয়। ঠিক আছে, মানে আমি মালয়েশিয়াতে যেটা দেখে আসছি, ওদের ওয়্যার হাউস গুলাতে মানে ইভেন আমাদেরও কতগুলো প্রজেক্ট ছিল ওয়্যার হাউসের। সো আমাদের মানে টিচার প্রায় আমাদেরকে প্রজেক্ট দিয়ে কাজ করাইতো, আমাদের প্রত্যেক সেমিস্টারে একটা করে প্রজেক্ট থাকতো। তো ওয়্যার হাউস ডিজাইন গুলো মেইনলি ওরা স্টিল করে। তারপরে হচ্ছে ওরা সে ফর সাপোজ পুরো বিল্ডিং বানিয়েছে, তো বিল্ডিং এর উপরে যে রুফিং যে স্ট্রাকচারটা, ওইখানে স্টিল ডিজাইন করা হয় মেইনলি। তো এটা ভ্যারি করে। ঠিক আছে। জি স্যার। স্যার আমাদের কি তাহলে মানে এই মানে টেবিলটার মানে ডাটা দিয়ে কাজ করতে হবে স্যার? হ্যাঁ, আপলোড দিবেন না স্যার ক্লাসরুমে? এই টেবিলের ডাটাটা আমরা একটু ছবি তুলে নেই, তাহলে তো হয়ে যাচ্ছে। জি স্যার, ছবি তুলে নিচ্ছি স্যার। এই ল্যাব নিয়ে আর কারো কোনো সমস্যা আছে?